আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ আলাপনে। আজকে আমাদের গৌরবান্বিত মুক্তিযুদ্ধের একজন বীরকে পেয়েছি। আমরা খুবই আপ্লুত যে যিনি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি বর্ণাঢ্য জীবনের অধিকারী, বীর মুক্তিযোদ্ধা, সমর বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক, বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোদাসের হোসেন খান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহ শুকর করি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ আমার এই পরন্ত বয়সে আল্লাহ সুস্থ রেখেছে। আপনাদের সামনে মাঝে মাঝে কথা বলতে বলতে পারি, চলতে ফিরতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, মাঝে মাঝে একটু আল্লাহকে ডাকাডাকি করতে পারি। এর চেয়ে কি চাই বৃদ্ধ বয়সে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আলহামদুলিল্লাহ বিরাট একটা প্রাপ্তির বিষয়। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। স্যার আমরা প্রশ্নে যেতে চাই। আপনি আমাদের গৌরবান্বিত মুক্তিযুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। 1971 সালের 26শে মার্চ যখন যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে সর্বাত্মক লড়াই শুরু হয়ে গেল, তখন আপনি পশ্চিম পাকিস্তানের ট্রেনিং এ ছিলেন। সেই ট্রেনিং থেকে আপনি ছুটে এলেন বাংলাদেশে যুদ্ধ করবার জন্যে। তো আপনি অসীম সাহসিকতার সঙ্গে 9 মাস যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষে আপনি এবং আপনার মতো অনেক বীর মুক্তিযোদ্ধা, মা বোনের সম্ভ্রম এবং শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। স্যার এই 55 বছরে বাংলাদেশের এই সময়কালে দুটি গণ অভ্যুত্থান হয়েছে। একটি হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, আর একটি 2024-এর গণ অভ্যুত্থান। 2024-এর গণ অভ্যুত্থানের পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে এই নির্বাচিত সরকারটি কেমন দেশ চালাচ্ছে, মূল্যায়ন কি আপনার? ধন্যবাদ আপনাকে, এবং তার সাথে আমি দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দর কাছে ধন্যবাদ যারাই আপনাদের বাংলাদেশে এখন অনেক রাত, সেই রাতে জেগে আমাদের এই সাক্ষাৎকার শুনছে। আমি দুর্ভাগ্যবশত বিদেশে অবস্থান করছি, কারণ আমার ছেলেমেয়েরা, দুর্ভাগ্যবশত এই জন্য বলি, আমি কখনো চাইনি যে বাংলাদেশ আমার ছেলেমেয়েরা কখনো খুঁটি কারুক। কিন্তু আপনি হয়তো জানেন, আমার ছেলে আজকে থেকে 25 বছর, এক ছেলে এখানে মারা যায় ক্যান্সার রোগে ট্রিটমেন্টের সময়। তার বয়স ছিল 17 বছর। সেই সুবাদে আমি সবাইকে নিয়ে এসেছিলাম। তারপর ছেলেপেলা এখানে স্কুলে ভর্তি হয়ে যায়, দীর্ঘদিন চিকিৎসার জন্য স্কুল, কলেজ, চাকরিতে ঢুকে যায়। তারপর আর যাওয়া হয়নি ওদেরকে, কিন্তু আমি চলে যাই, আমি দেশেই থাকি। বছরে কিছু সময়ের জন্য এখানে আসি ছেলেমেয়েদের সাথে অতিবাহিত করার জন্য। তো সেই জন্য তো দুর্ভাগ্যবশত, তো এই জন্য এখন এবার এসছি, এখন কিছুদিনের জন্য, আবার কিছুদিন পর আবার চলে যাব দেশে। তো যেটা বলছিলাম যে আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা খুব, আমি বলবো, সেন্সিটিভ প্রশ্ন। তবে আমার একটা অভ্যাস আছে, আমি এটা নিয়ে খুব বেশি একটা গর্ব করি না, কিন্তু আমার ছোটকালে অভ্যাস, আমি কি কালোকে কালো, সাদাকে সাদা বলেই আমি সবসময়, এই জন্য আমার উপরে অনেক খড়গ নেমে আসছে, কিন্তু আমি পরোয়া করি নাই। আমরা সবসময় আপনাকে সত্য কথা বলতেই দেখি, দল মত নির্বিশেষে কোনো দিকে আপনি ঝুঁকে যান না, মানে আমার পর্যবেক্ষণ যতটা। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে স্যার আপনার মূল্যায়নটা জানতে চাই। হ্যাঁ, সেটাই বলছি। আমি বলবো যে শুরুতে বলবো একটু, সেটা হচ্ছে 5 মাস মাত্র তো হলো বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পরে। 5 মাসে একটা সরকারের উপরে সমালোচনা, আলোচনা খুব এফেক্টিভ ভাবে করা যায় না, কারণ যেখানে 5 বছরের মেয়াদ কাল, সেখানে 5 মাসে তার সময় করলো, 5 মাসের মধ্যে রিফ্লেকশন খুব বেশি হয় না। তবে আমার শুরুতে বলতে যে একটা ধ্বংসস্তূপ অর্থনীতি, রাজনীতি বিধ্বস্ত, প্রত্যেকটা বাংলাদেশে যে সংস্থা যেগুলো, ইনস্টিটিউট, সেগুলো ধ্বংস হয়ে গেছে স্বৈরাচারের 15 বছরে যাতাকলে স্পৃষ্ট হয়ে। তারপরে একটা যে সরকারই হোক না কেন, তাদের সেই ক্ষমতায় বসার পরে এই দেশ থেকে আবার সেই ট্র্যাকে উঠানো একটু দুঃসাধ্য ব্যাপার, কষ্টের ব্যাপার, করা যেতে নিশ্চয়ই নেতৃত্ব নির্ভর করে। সুতরাং 5 মাসে যদি বলতে হয়, মানে আলোচনা, সমালোচনা, সাধুবাদ দুটাই করতে হয়। আমি প্রথমে তাদের ভালো দিকটা বলি। আমি শুরুতে বর্তমান সরকার প্রধান, তাকে আমি ছোটকালে দেখেছি, সৌভাগ্যক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছি, ওনার নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, এবং ওনাকে পরিবারকে আমি সম্মুখ থেকে দেখেছি। ওনার সাথে আমি স্বাধীনতার পরেও একসাথে, ওনার খুব কাছাকাছি থেকে কাজ করেছি, উনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী,
প্রয়াত প্রধান খালেদা, ওনার সাথেও আমি চাকরি করেছি। ওনার চুক্তিবদ্ধ হয়ে চাকরি থেকে, আর্মি থেকে আমাকে যখন বের করে দেওয়া হলো হোসেন মোহাম্মদ এরশাদ 1981 সালে, তার মৃত্যুর পরে, তারপর উনি যখন ক্ষমতা এসেছেন বেগম খালেদা, তখন উনি আমাকে ডেকে নিয়েছেন। তো আমি এই পরিবারটা খুব কাছের থেকে দেখেছি, আমি খুব ঘনিষ্ঠ। তবে আমি যখন যেটা ভুল ত্রুটি হয়েছে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা এসছে, ক্ষুদ্র জ্ঞানে, আমি প্রেসিডেন্ট জিয়াউকে তো আমাকে রিসার্চ করতে আমি পিছুপা হইনি, তার সম্মুখে, তার মুখের উপরে, এবং বর্গ করে বলতে পারি এটা আমি খালেদা করেছি, বেগম খালেদা, এবং তারেক যেহেতু তার সন্তান ছোটকাল থেকে তাকেও করবো, এবং করবোটা কোনো আমার অন্য কোনো কারণ নাকি তাকে সংশোধন করার জন্যই এই সমালোচনা করবো। তো ভালো দিকটা আগে বলি, সেটা হচ্ছে প্রথম থেকে যেটা আমি তাকে সমালোচনা করেছিলাম, কারণ কেন যেন মনে ছিল এই সরকার স্বৈরাচারের যে শাসন পদ্ধতি তাতে খুব বেশি একটা পরিবর্তন হয়নি। তার মূল কারণটা ছিল তার ক্যাবিনেটে যেসব উপদেষ্টা নিয়োগ করা হয়েছে মন্ত্রীদের থেকে, তাদেরকে আমার খুব বেশি পছন্দ হয়নি বেশিরভাগই। দুই নম্বর, কেন যে মনে হচ্ছিল প্রথম থেকে ভারতে যে আধিপত্যবাদ তার দিকে উনি সেই মুখী হয়েছেন, কারণ অনেকগুলো কাজ আমার করার ইচ্ছা ছিল, মানুষের ইচ্ছা ছিল, প্রত্যাশা ছিল, সেগুলো পূরণ হয়নি। সাথে কয়েকটা পদক্ষেপ যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই যে কতগুলি যেগুলো অধ্যাদেশ জারি করেছিল মন্তব্যের সরকার, যেমন দুর্নীতি দমন, মানবতা কমিশন সংক্রান্ত, গুম সংক্রান্ত অনেকগুলো, সেগুলো হতেছে তারা রেকটিফাই করেনি পার্লামেন্টে। তারপরে রিফর্ম যেগুলো ছিল সেই রিফর্ম গুলো পূর্ণ হয়নি। গণভোটের যেটা রায় দেওয়া হয়েছিল সেটা তরফে দেশ অ্যাকসেপ্ট করেনি, যদি তারা বলছে যে তারা কনস্টিটিউশন সংশোধন আনবে, ওটা অবশ্য দেখার বিষয়, হয়তো আর সময় লেগে গেছে। এইসব কারণে আমার মনে হয়েছিল যে তারা সঠিক পথে চলছে না, আমার মনে হয় সেই পথে স্বৈরাচারের পথে হাঁটছে। কিন্তু ইদানিং কালে, সাম্প্রতিককালে তার কিছু কিছু পদক্ষেপ, বিশেষ করে সরকার প্রধানের, আমার কাছে মনে হয় সাধুবাদের হচ্ছে তারা দাবিদার। যেমন তার প্রথম পদক্ষেপ যেটা ছিল চায়নার সফরটা, যেটা নিয়ে অনেক কল্পনা জল্পনা হচ্ছিল যে আর কি ভারতে যেটা স্বৈরাচার প্রত্যেক সময় এই কাজটা করতো ইলেকশন হওয়া পরে, এবং প্রথম ভারত হয়েছে, তার অন্য দেশে তার সফর ছিল। তো এইবার অনেকে দাবির মুখে, ইন্ডিয়ার দাবির মুখে, আমি জানি তাদের কাছ থেকে চিঠিপত্র পাঠিয়েছে, প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু তোয়াক্কা না করে উনি আমাদের যেটা প্রথম সেটাই করেছেন, চীনে প্রথম সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন, এবং যেটা আমরা এখন পর্যন্ত তিস্তা প্রকল্পটা, যেটা আমাদের দিকটা প্রত্যাশা ছিল, চায়নার সহযোগিতা প্রকল্পটা সম্পাদন করা হয়, এটা একটা ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হচ্ছে যে গঙ্গা বাঁধ, যেটা গ্যাঞ্জেস ব্যারাজ, এটার উপর আমি দীর্ঘ একটা লেখা লিখেছি, পত্র পত্রিকায় ছাপানোর বক্তব্য দিয়েছি আমি টেলিভিশনে। সেটা যে এত অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিলেন, এবং আমাদের যে বার্ষিক পরিকল্পনা আছে সেটার মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এটা নিয়ে কাজ করা শুরু করার জন্য, এবং অবশ্যই আমাদের পক্ষে, নিজের পক্ষে সম্ভব এটা হয়তো তো চায়নার সাহায্য, অন্য দেশের সাহায্য আমাদের পাবো। তো এইটা প্রচন্ড ভারতের বিরোধিতার মুখে এই কাজটা করেছেন। তো এইটা দ্বিতীয় একটা পদক্ষেপ। তারপর অনেকগুলো চুক্তি যেগুলো করা হয়েছিল, ভারত সেই চুক্তিগুলো বাতিল করেছে। যেমন কথা প্রসঙ্গ বলি, আপনার মিরেশ্বরীতে যেটা অন্তর্বর্তী সরকার যেটা অর্থনৈতিক জোন এলাকা তাদেরকে দেওয়া হয়েছিল ইকোনমিক জোনে, সেটা বাতিল করে ওইখানে আমরা এখন যেটা জানতে পেরেছি, প্রতিরক্ষার খাতে যেসব সরঞ্জাম আমাদের ব্যবহার হয় সেগুলো উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে, সে একটা প্রকল্প নেওয়া হয়েছে। তারপরে যে টার্কির সাথে, পাকিস্তানের সাথে, অন্যান্য যে দেশগুলির সাথে যারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, শুরু করেছেন অন্তর্বর্তী সরকার, সেটা তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তো এই পদক্ষেপগুলো, এবং মাঝে মধ্যে ওনার ব্যক্তিগত আচরণ, যেটা সরকার প্রধানে বিভিন্ন আলোচনায়, মন্ত্রিসভার আলোচনায়, অন্যান্য বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্যে, বিভিন্ন আলোচনার সময় যখন যান, ওনার যে কথাবার্তা আচরণ, তাতে আমার কেন মনে হয় উনি মানুষের কাছে যেতে চান, মানুষের মঙ্গলে কাজ করতে চান। তার বিরুদ্ধে সমালোচনা ছিল উনি যখন লন্ডনে ছিলেন অথবা ক্ষমতাবান ছিলেন না, তার মা যখন ক্ষমতা ছিলেন তখন মানুষের কিছু কিছু সত্য, কিছু কিছু হয়তো অতিরঞ্জিত, সেগুলো ছিল। মানুষ মধ্যে ভুল হয়, মানুষ শেখে ভুলের তরফ থেকে, এবং আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফে আপনি জানেন উল্লেখ করেছে, মানুষকে আমার সময় বিপদ আপদে ফেলে দিয়ে আমি এটাই তার কাছে আদায় করে যে বিপদবশে আমাকে স্মরণ করে, শুদ্ধায়, নিজেকে সংশোধন করে নেয়। আমি আশা করব প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংশোধন করবেন এবং দেশকে, কারণ এখন তো উনি কোনো দলের প্রধান না, উনি পুরো জাতির হচ্ছে কর্ণধার। তো সেই অবস্থা থেকে উনি আপনার দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন আমার মনে হয়। আমি আশাবাদী মানুষের প্রত্যাশা পূরণ হবে। তবে একটু আমি এখানে যেটা আমি বিভিন্ন আলোচনার সভায়, টেলিভিশনে আমি কথা রেখেছি,
ওনার নিজের অভিজ্ঞতা কম। বিদেশে বসে 15 বছর বা 16 বছর একটা দেশকে একটা কি বলে রাজনৈতিক দলকে পরিচালনা করা আর দেশ পরিচালনা কিন্তু এক নয়। যে কারণে আমরা ডক্টর ইউনূসকে সমালোচনা ঊর্ধ্বে রাখতে পারিনি। ওনার প্রচেষ্টা ছিল, ওর ইচ্ছা ছিল, কিন্তু অনেক যেমন ভুল করেছেন। তো তারেক রহমান অনেক ভুল করছেন, কিন্তু ভুল করার জন্য মানুষ সবকিছু সবাই জানে না। এমনকি আপনি জানেন পৃথিবীতে ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা হয়তো যুগান্তকারী পথ করছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার, কিন্তু তারা কিন্তু তার কারণটা কি, তাদের দেশের ইচ্ছা, প্রচেষ্টা এবং মানুষের কল্যাণে কাজ করে, এবং তার আশেপাশে লোকগুলো ছিল যাদেরকে উনি পিক আপ করছেন উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে, তারা সেই ধরনের প্রজ্ঞা ছিল, তাদের বুদ্ধিমত্তা ছিল, তাদের অভিজ্ঞতা ছিল। সেইটা কিছু আমি ঘাটতে দেখছি বর্তমান সরকারের মধ্যে। তো ওইখানে আমার একটা সমালোচনা রয়ে গেছে। অনেক সময় দলের প্রতি মমতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখার দিকে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেটা করণীয় না। কারণ ওনার এখন মনে রাখতে হবে যে উনি দেশের কর্ণধার, জাতির কর্ণধার, কোন রাজনৈতিক দলের একমাত্র উনি দলপ্রধান না। মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারে, তার অনেকে সেবা করেছে, দুঃখের সময় তার যখন দুর্বিষহ সময় কাটছে তখন পাশে এসে দেখতে ভালো ব্যাপার, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে দেশের যদি ক্ষতি হয়, জাতির যদি ক্ষতি হয়, এমন লোককে এমন জায়গায় যেটা মঙ্গলে মানুষের মধ্যে সে দুঃসময় বয়ে আছে, সেটা থেকে ওনার বিরত থাকা উচিত। এই কাজগুলি যদি করেন, সঠিক মানুষের সঠিক জায়গায় যদি দেন, এবং আমরা সামনের দিকে আমার দেশের আরো উন্নতি হবে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর ইতিবাচক কাজ হিসেবে তার কূটনৈতিক যে তৎপরতা সেটাকে চিহ্নিত করলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 15 থেকে 17 বছর প্রথমে 111 সরকার এবং পরবর্তীতে শেখ হাসিনার সরকার দিল্লির প্রতি যে দায়বদ্ধতা রেখে কাজ করেছে, অনেকেই যেটাকে দিল্লির প্রতি দাসত্ব বলে। তো বর্তমান সরকার দিল্লি মুখিতা বাদ দিয়ে বহুমাত্রিক কূটনীতির যে অসাধারণ নজির উপস্থাপন করেছেন গত 2 মাসের মধ্যে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন এবং এই কূটনৈতিক ধারা অব্যাহত রাখা সম্ভব কিনা? প্রথম কিছু হচ্ছে তার এই যে পদক্ষেপ, যে নীতিটা আমরা যা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই প্রশংসা দাবিদার। এটা একটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমাদের ভূজ রাজনৈতিক এবং ভৌগোলিক যে আমাদের অবস্থান, সেই জন্য আপনি জানেন অনেক দেশের সেই দৃষ্টি আমাদের প্রতি আছে। সবই বৃহৎ শক্তিগুলো আছে, আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলি, এমনকি বার্মার তো দেশটা ছাড়া তারা এখন সামরিক দিক থেকে তাদের সৈনিকদের আপনার যুদ্ধ করার, আমি তাদের হতে ক্ষমতার কথা বলছি না, সামরিক সরঞ্জামের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি তাদের ক্ষমতাবান। তাদের আপনি বলেন যুদ্ধ জাহাজ, তারপর হচ্ছে নেভাল শিপস, অন্যান্য সরঞ্জাম, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছেন। তো তাদের কিছুটা আমাদের প্রতি সেই দৃষ্টি আছে এই বার্মার কারণে, রোহিঙ্গা ক্রাইসিসের কারণে, তাদের ভিতর যে সিভিল ওয়ার আছে এই কারণে। এটা একটা আছে, ভারত তো অবশ্যই আছে, বৃহৎ শক্তিগুলি আছে। সুতরাং এই কারণটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা একটা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড আমাদের দেশ। এটা অনেক আলোচনা আপনি করেছেন, আমাদের বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। সেই কারণে বাংলাদেশে, যদিও অনেকে বাংলাদেশে দরিদ্র একটা দেশ, কিন্তু আমরা কিন্তু সব দিক দিয়ে দরিদ্র, কিন্তু আমি মনে করি দরিদ্র না। আমাদের দেশের মানব সম্পদ একটা মস্ত বড় সম্পদ আমাদের, এবং আমাদের খনিজ সম্পদ ইদানিং যেটা বের হয়েছে, আমাদের খনিজ প্রচুর আছে, বঙ্গোপসাগর আছে, দেশের অভ্যন্তরে আছে, অনেক সম্পদ আমাদের আছে। তো এছাড়া আমাদের অবস্থান ধরি, এই কারণে একটা প্রচন্ড চাপের মধ্যে আমরা থাকি। এই চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া কষ্টকর ব্যাপার। যে জন্য আমি আগে বললাম একটা প্রজ্ঞার দরকার, বিচক্ষণতার দরকার, সেই জন্য ভালো মানুষগুলো আশেপাশে রাখার দরকার। তো বাংলাদেশ এখনো যেটা করেছে, আমি দেখছি তারা মোটামুটি একটা সেই ধরনের একটা পরিচয় দিচ্ছে না এখন পর্যন্ত। এটা রাখতে পারবেন কিনা, বজায় রাখতে পারবেন, এটা আপনার প্রশ্ন আছে। এখানে আমরা একটা বিষয় স্যার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, যেটা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে আবার চীন,
আবার পাকিস্তান, তুরস্ক, এই যে বহুমুখী কূটনীতির খেলা, সেই খেলাতে কিন্তু বাংলাদেশ একটা রোল প্লে করছে। তো এখন এটার ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে প্রতিবেশী ভারত বারবার এইসব সম্পর্ক নিয়ে অস্বস্তি প্রকাশ করছে। দেখুন, আমাদের চারপাশে ভারত একদম বেষ্টন করে রেখেছে। তো ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা কি আমাদের এই কূটনৈতিক যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে পারবো? আপনি কি মনে করেন, নাকি আবার নতুন কোনো এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে? ষড়যন্ত্র সবসময় থাকবে, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে আমাদের দেশের প্রতি। এবং যে কারণটা সেটা আমি কিছুক্ষণ আগে অল্প পরিসরে কথা বললাম, থাকবে। ভারতের চেষ্টা থাকবে যে স্বৈরাচার আমলে যে আমাদের একটা কর রাষ্ট্রতে ছিল, এটা সেই জায়গা মধ্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা তো বলার অপেক্ষা না, বাংলাদেশের আপন জনসংখ্যা পুরো বিশ্ব জানে আমাদের যে 15-16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা কিছুই পাইনি, আমরা দিয়েছি। এবং স্বৈরাচারে হাসিনা যে মুখ থেকে বেরোচ্ছে, ভারতকে আমরা যা দিয়েছে ভারত কখনো এটা ভুলে যেতে পারবে না, পাওয়ার আগেই দিয়েছে। তো সেইখানে একটা সুবিধা, একটা অবস্থান থেকে বাংলাদেশ এখন চোখে চোখ রাখিয়ে কথা বলে এবং তাদের নিজের স্বার্থটা তারা হয়তো দেখে রাখার চেষ্টা করছে, সেটা ভারত কখনো পছন্দ করবে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি জানেন এটা ইতিহাসে আছে, সেটা হচ্ছে এখন শুধু নয়, ভারতের জন্মের আগেই যখন ভারতে যে হিন্দুত্ববাদ যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যার সাথে আরএসএস জড়িত, এই আরএসএস এ কিন্তু অনেক আগের থেকে 1925 সালে যখন হিন্দু আপনার একটা সভা হয়েছিল, যাদেরকে হিন্দু সভা বলে পরিচিত হয়, সেখানে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল অখণ্ড ভারতের কথা। এবং অখণ্ড ভারতের কথা আপনার যেটা হচ্ছে আপনার বিজেপি সরকার প্রকাশ্যভাবে তারা বলে বেড়াচ্ছে, এবং কংগ্রেসে কিন্তু টেবিলের নিচে এটা বলেছে, সবাই কিন্তু লালন করে। তো ভারতের আমাদের প্রতি যে আধিপত্য বার্তা তারা একটু বজায় রাখবে, সবসময় রাখার চেষ্টা করছে, সামনে করবে। তো এইটা এই চোখ রাঙানি আধিপত্যবাদ আপনার দূরে ঠেলে দিয়ে নিজের অবস্থা ধরে রাখা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই যেটা আমাদের নীতিটা প্রকাশমূর্তি বলে, সেটা কঠিন হবে কিন্তু সম্ভব। আপনি যে প্রশ্ন সম্ভব কেন, অবশ্যই সম্ভব। এবং সম্ভব কি মানে এই ব্যাপারে কিছু লেখালেখি করেছিলাম। এখানে স্যার আপনি যে বিষয়টি বললেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, আমাদের যে ডিপ্লোম্যাটিক পলিসিটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের ভূখণ্ডে, এই ধরুন বগুড়ায় এখন নতুন করে বিমান ঘাঁটি হচ্ছে, বা আমরা আমাদের বগুড়াতে তুরস্কের সহায়তা ড্রোন কারখানা করতে যাচ্ছি, আবার ওদিকে লালমনিরহাটে আমাদের পরিত্যক্ত বিমানবন্দর নতুন করে চালু হচ্ছে। এগুলো নিয়ে আবার ভারত উদ্বেগ প্রকাশ করছে, ভারত আগ বাড়িয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা মনে করছে যে তাদের চিকেন নেক আমাদের বগুড়া লালমনিরহাট থেকে একেবারেই অদূরে, ফলে তাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আমরা তাদের ভূখণ্ডে গিয়ে বা তাদের প্রতি রক্তচক্ষু দেখিয়ে কিছু করছি না, কিন্তু ভারত আগ বাড়িয়ে এটাকে তাদের নিরাপত্তা বিরোধী বলে মনে করছে। তো সেখানে আমি ব্যালেন্সটা করব কিভাবে? ভারসাম্য রক্ষা করাই তো কঠিন, কারণ ভারত গত 15 বা 17 বছরে একভাবে ট্রিট করেছে বাংলাদেশকে, এখন আবার তারা আরেকটা পরিস্থিতির মধ্যে পড়েছে। তো এই 15 বছর ধরে যে অভাবনীয় সুবিধা পেয়ে এসেছে, সেই জায়গায় যখন বিচ্যুত হয়েছে, তখন তো তার আসলে অস্বস্তি, উদ্বেগ বেড়ে যাওয়ারই কথা। মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতো বন্ধু তো এখন আর বাংলাদেশে এই মুহূর্তে নেই, ফলে তারা নিজ থেকেই এটাকে থ্রেট মনে করছে। তো এইরকম আমাদের একটা বৃহত্তর প্রতিবেশী যদি আমাদেরকে থ্রেট মনে করে, সেখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা, সামরিক বিস্তৃতি এবং অন্যান্য কূটনৈতিক, অর্থনৈতিক যে কর্মযজ্ঞ, সেগুলো পরিচালনার ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক বাধাও তো পেয়ে যাচ্ছে। আপনি ঠিক বলেছেন, বাধা আছে, কষ্টসাধ্য ব্যাপারটা, কিন্তু অসম্ভব নয়। দেখেন আপনি জানেন পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ আছে যারা হচ্ছে বৃহৎ রাষ্ট্রদের পরিবেশিত। সিঙ্গাপুরের কথা আপনি ভাবেন, সুইজারল্যান্ডের কথা বলেন, কখনো সুইজারল্যান্ড কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন? এতগুলো যুদ্ধ গেছে আশেপাশে দিয়ে, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোনোটাতে তার অংশগ্রহণ করেনি। ছোট্ট একটা দেশ, এবং চতুর্দিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, কখনো তার যুদ্ধে অংশগ্রহণ করেনি। কারণটা কি? নেতৃত্ব, সঠিক নেতৃত্ব। লি কুয়ান ছিলেন, আপনি লি কুয়ান হচ্ছে সিঙ্গাপুরের সেটা, এবং
নেতৃত্ব শুধু না, নেতৃত্বের সাথে আপনি কি পলিসিটা আপনার দিক নির্দেশনা দিবেন সেটা নির্ভর করে। সুতরাং আমাদের যে অসম্ভব না, এটা সম্ভব। আপনি দেখেন এই ডক্টর ইউনূসের অনেক সমালোচনা আছে, কিন্তু ওনার নেতৃত্বের কারণে এই 2 বছরের কম সমিতি থেকে ছিলেন, ভারত টু শব্দটি করার কোনো সাহস পায় না। উনি চোখে চোখ রেখে কথা বলতে নেই। তার সঙ্গে তার বিশাল নেতৃত্ব এবং তার পরিচিতি, তার সততা, দেশপ্রেমের কারণে, এবং উনি যেটা বলেছেন করবেন সেটা করেছেন। তো আমার মনে হয় এটা কঠিন কিছু না। তবে হ্যাঁ, শুধু হতেছে আমরা কথার ফুলঝুরি না, আমাদের তৈরি থাকতে হবে। সে তৈরি থাকে কিভাবে? ও যেটা আমি বললাম, আমরা কারোর সাথে অতিরিক্ত ভাবে গায়ে পড়ে গিয়ে আমরা তাদের সাথে আমরা অতিরিক্ত সুসম্পর্ক আমরা তৈরি করব না, আবার কারোর সাথে বর্জিত করব না। সবার সাথে ভালো আপনার সমঝোতা করে ভালো তাদের সম্পর্ক কেটে আমাদের এই সম্পর্ক যেটা বজায় রাখা সম্ভব। তার সাথে আরেকটা জিনিস কথা উচিত, আমাদের হতেছে আমাদের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে তৈরি হতে হবে আমাদের। এবং আমাদের পক্ষে ভারতের বিশাল একটা দেশের সাথে প্রতিরক্ষা দেখাতে আমাদের কি বলে আপনার সমতা বজায় রেখে যুদ্ধ যেন তৈরি করার জন্য সম্ভব না, এবং একটা প্রয়োজন নাই। তবে যেটা করা যায়, যদি ভারতকে আমরা মেসেজটা দিতে পারি, এই দেশের 18 কোটি মানুষ এবং 36 কোটি আমাদের হাত যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে দেশের প্রতিরক্ষা আপনার কাজের জন্য, তখন ভারতকে দ্বিতীয়বার চিন্তা করবো। আমাদের অনেক বড় বড় জাহাজ, অনেক আধুনিক অস্ত্রদের সম্ভব। তো সেইটা মানুষকে যদি তৈরি করা যায় আপনার, সেই জন্য আমি কোনো এক জায়গায় আমি এটা উল্লেখ করেছিলাম, বাংলাদেশে যত হতেছে বয়স্ক লোকজন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রতিরক্ষা তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত। এবং সেই সামরিক বাহিনী যে ট্রেনিং, সেটা না স্বল্প সময়ের জন্য, যেটা ইসরায়েল করে, যেটা সুইজারল্যান্ড করে, যেটা সিঙ্গাপুর করে, যে কোনো সময় অল্প সময়ের জন্য যদি প্রয়োজন পুরা দেশ দাঁড়িয়ে যেতে দেশে প্রতিরক্ষা, এটা যদি ভারত জানি, তারা কোনোদিন চিন্তা করবে বাংলাদেশে মাটিতে হামলা করার জন্য। সুতরাং এটা সম্ভব। এই নেতৃত্ব দরকার, যে নেতৃত্বে পুরা দেশকে আপনি সংহতি করে তুলবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং সবার সাথে সমানভাবে আপনি সুসম্পর্ক রাখবেন। কাউকে সাথে আমাদের কোনো সামরিক চুক্তি করার কোনো প্রয়োজন নেই। আবার সেটা আমি মনে হতে বাংলাদেশের জন্য হতেছে ক্ষতি বয়ে আনবে। আমরা সবার সম্পর্ক রাখবো, সবার কাছে সাহায্য নেবো। এইটাই এখানে স্যার কেউ কেউ বলে থাকেন, মানে যারা ভারতের সেই মুক্তিযুদ্ধের সহযোগিতার স্মৃতিচারণ করেন সবসময় বা সেই অবদানের কথা ভুলতে চান না, তাদের মধ্যে কেউ কেউ এটা বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের ড্রোন কারখানা বা চীন পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার যে তৎপরতা শুরু হয়েছে, এটা তো কোনো প্রয়োজন নেই। আমাদের যদি কোনো নিরাপত্তা সংকট হয় তাহলে ভারত আমাদের সহযোগিতা করবে। এখন এই তারেক রহমানের সরকার এইসব নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করে বরং বাড়তি খরচের বোঝা কাঁধে নিচ্ছে এবং প্রতিবেশীকে শত্রু হিসেবে রূপান্তরিত করছে। এই মন্তব্যটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো মূর্খ লোকের মন্তব্য এবং নাবালকের মন্তব্য। ভারত আমাদেরকে 55 বছর ইতিহাসে কি দিয়েছে? আমি তো মুক্তিযুদ্ধের সুযোগ পেয়েছেন করার জন্য, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে রণক্ষেত্রে, এটা সত্যি কথা। তাদের কাছে আমার কৃতজ্ঞতা আছে, আমাদেরকে সাহায্য করেছে। আমাদের যুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি আমাদের যে ইমিগ্রেন্ট তাদেরকে সাহায্য, রিফিউজিদের সাহায্য করে শেল্টার দিয়েছে, এটা সত্যি কথা। আমাদের কিছুটা প্রশিক্ষণও সাহায্য করেছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানতে হবে, ইতিহাস ঘাটতে হবে। তারা কখনো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র টিকে থাকবে সেই চেষ্টা তারা কখনো ছিল না, এবং লিখিতভাবে সেটা তারা প্রকাশ করেছে। আপনি জানেন 7 বছর চুক্তি হয়েছে, 7 চুক্তি হয়েছে, 21 দফা যে আমাদের 21 বছর যে গোলামি চলছে, এর মধ্যে কি ছিল? এটা তো আপনার এই ইস্যুতে মঞ্চে অনেক অনেক লোক এটা নিয়ে আলোচনা করেছে। আমাদের কোনো প্রতিরক্ষা বাহিনী থাকবে না, আমাদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ নির্ধারিত হবে আপনার ভারত কর্তৃক। আমাদের একমাত্র হচ্ছে আমাদের প্যারামিলিটারি ফোর্স থাকবে। যে কোনো অর্থনীতি বড় আপনি কোনো যদি পদক্ষেপ ভারতের আপনার অনুমতি নিয়ে করতে হবে। তো বন্ধু রাষ্ট্রকে এটা বন্ধুত্বের পরিচয় দেয় কি? এটা তো গোলামির পরিচয়। আমরা গোলাম থাকবে, তারা প্রভু থাকবে। তাহলে ভারত কুণ্ঠাবোধ করতে পারে, ভারত হচ্ছে আমাদের সমালোচনা করতে পারে, এটাকে আমরা বসে থাকবো ভারতের ভয়, তাহলে দেশের প্রতিরক্ষা হবে না। বাংলাদেশে 71-এ যে লক্ষ লক্ষ প্রাণ দিয়েছে মানুষ অকাতরে এই স্বাধীনতার জন্য, 24শে যে জুলাইতে যে এই যে 2000 তকটকে তরুণ তাদের বুক পেতে দিল, এই সাহায্যের জন্য, এই সম্পর্কের জন্য।
তো এটা হচ্ছে যেটা হইতেছে, আমি যেটা বললাম, এটা হইতেছে নাবালকের কথা, মূর্খতার কথা। এখানে স্যার ভারত আমাদেরকে কোনোদিন মঙ্গল চায় নাই, ভারত কোনোদিন মানে মঙ্গল চাইবে না, পিরিয়ড। আপনি দেখেন স্যার, যে হত্যাকাণ্ড হলো, আপনার প্রণব মুখার্জি রোডটা আপনি জানেন। আমাদের তখন যে মঈন আহমেদ যে যদিও বলেছে সে তার কথা সত্য না, কিন্তু একটা কথা তারা থ্রেটেন করেছিল যে হাসিনার মধ্যে কোনো পদক্ষেপ না হয়, তার মানে এই কত করে তারা এগিয়ে আসবে আমাদের দেশ, তখন হচ্ছে আমার সন্দেহ আছে। কারণ আপনি মানে নির্দ্বিধায় ব্যর্থ কণ্ঠে বলতে পারি একটা কাপুর জাতি হয়েছে ভারতীয় সৈন্যরা। আমি যুদ্ধ করতে তার সাথে পাকিস্তান সাথে যুদ্ধ করেছি, এদের সাথে কাদের মাধ্যমে করেছে, তার কাপুরুষ। আপনি দেখেন না বিডিএর যে সংগঠন হয়েছে রুমারিতে, আমাদের যখন দিদি ছিল ফজলুল হক, ওকে আমি চিনি, আমার ছোট ভাই, আমরা একসাথে ছিলাম আর কি। তো এই কি সাহসে পড়েছে, তার কি এগিয়ে এসে কখনো? ভারত হুঙ্কার দেয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি সে হুঙ্কারের কোনো কাজ হবে না। সুতরাং আমরা যখন তাদেরকে উল্টো হুঙ্কার দিতে পারি, আমরা তারা যদি জানে এই দেশ দাঁড়িয়ে যাবে যে কোনো সময়, যদি আমরা কোনো চিন্তা করি এই দেশ দখল করে হামলা করার জন্য, কখনো তারা এগিয়ে আসবে না। সাম্প্রতিক সময়ে স্যার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে প্রিয়াঙ্কা গান্ধী ভারতের সংসদে বক্তব্য দিচ্ছেন এবং সেখানে তিনি অবলীলায় একটা কথা বললেন যে আমার দাদি, মানে তার দাদির কথা বললেন, সোনিয়া গান্ধীর কথা বললেন, যে তাদের উদ্দেশ্যই ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা ভারতের সুবিধার জন্য। আপনি সেই বক্তব্য নিশ্চয়ই শুনেছেন স্যার। সম্পূর্ণ একমত। ওর মুখ ফসকে সত্যি কথাটা বের হয়েছে। আমার মানে স্বেচ্ছায় সচেতন মাসে কথা বলছে বলে মনে হয় না, কিন্তু এটাই তো সত্য। আমি আপনাকে আগেই বললাম, ভারতের স্বপ্ন আখান ভারত, এটা তারা লালন করে। এই লালন করে তো কতদিন সত্যি পর্যবসিত হবে সেটা সন্দেহ হবে না কখনো, এটা কোনোদিনই হবে না, কোনো দেশই করতে দেবে না এটা, এবং বিশ্ব এটা করতে দেবে না। কিন্তু তারা তো লালন করে। ইন্ডিয়ার শুরু থেকে তাদের একটা স্বপ্ন ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, শুধু দ্বিখণ্ডিত, টুকরো কুকরে করা, যে জন্য এখন বেলুস্তানের সাথে তার হাত মিলিয়েছে। বেলুস্তান কি আলাদা করে যায়, ইসলাম নেশনের স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচেরা, এটা কতখানি সত্য হবে এটা হতে দেবে না পাকিস্তান, এটা সত্যি কথা। কিন্তু তারা চেষ্টা করছে এটা তো শুধু পাকিস্তান দুর্বল করাই তো তাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এখানে পাকিস্তান বলি একটা কথা, এটা মিসকনসেপশন হওয়া উচিত না। আমি একজন মুক্তিযোদ্ধা, সৌভাগ্য কামাই আর কি। তবে আমি একই সাথে শুধু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমী, দেশের মঙ্গলের কথা চিন্তা করি, আজকের কথা না, 50 বছর পরে পরবর্তী প্রজন্ম এই দেশটা কিভাবে সেটা আমার চিন্তা আছে, এই বয়স আমি করি। আমরা কথাবার্তা সব বাস্তবতা আমাদের স্বীকার করা উচিত। ভারত একসময় সাহায্য করেছে, তাদের সাথে আমি কৃতজ্ঞ ওই কারণের জন্য, কিন্তু ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় নাই, কখনো চায়নি, এখন ভবিষ্যতে চাইবে না। কিন্তু তারা সবসময় আমাদের, তো এই কারণেই ভারত তাদের পরিপূর্ণ পাকিস্তান বিভক্ত করা। পাকিস্তান যেটা আমাদের সাথে ব্যবহার করেছে, আমাদের জাতীয় যে হামলাটা করেছে, যে অনেক মা বোনতে আপনার যেন সব আপনি যে উল্লেখ করেছেন, তাদের সম্মানহানি করেছে, লক্ষ লক্ষ প্রাণ আপনার সিভিল হতে আর্মিতে ছাড়া প্রাণ দিয়েছে। তো এটা তো জঘন্য অপরাধ ছিল, এটা হচ্ছে গণহত্যা ছিল। সেই সময় আমাদের জাতির অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া করা অন্য কোনো বিকল্প ছিল না। এই 10 লাখ, এটা কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশকে শেষ করতে চায় নাই, তা আমি বিশ্বাস করবো না। বাংলাদেশকে তারা চিরতরে ধ্বংস করতে গিয়ে ওই আগের মতো ইন্ডিয়া যে কাজ করেছে, কদর রাজ্য হিসেবে তাদের হিট করে, আমাদের এখানে সব সম্পদ ছিল, তারা তাদেরকে দেরি করেছে, আমাদের বাংলাদেশে তাদের গড়ে তোলে নাই। শুধু পাকিস্তান একটা জঘন্য অপরাধ করেছে। কিন্তু আজকে 55 বছর পরে আমরা পরিস্থিতি কি দেখি, ভারত আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান মৃত্যু হয়ে দাঁড়িয়েছে। আমি বর্তমান প্রজন্ম যারা আছে পাকিস্তানে, তাদেরকে আমি 1971 সালে যারা আমাদের তাদেরকে দায়ী করবো না। তারা যদি আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসে, আমি তাদের হাত করবো। এটা হচ্ছে রাজনীতি, এটা পররাষ্ট্রনীতি, সেই জিনিসটা মানতে হবে। এই জায়গায় স্যার আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে জামাতের তরফ থেকেও 1971 সালের যে ভূমিকা, সেটার ব্যাখ্যার ক্ষেত্রে বলা হয় যে তারা আশঙ্কা করেছিলেন যে এই ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলে সেখানে আগ্রাসন চালাবে দিল্লি। তো তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর যে কথা, সেই কথার যদি সত্যতা আমরা ধরি, তাহলে জামাতের আবার অবস্থানটাকে জাস্টিফাই করা হয়। আপনি কি বলবেন? না, আমি তো বলেই দিলাম, ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানটিকে দ্বিখণ্ডিত করা। না, তাহলে কি স্যার জামাতের ওই সময়ের অবস্থানটা যথার্থ ছিল?
বা আমাদের অবস্থান, তাদের বক্তব্যটা সত্যি ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, কিন্তু তাই বলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অংশগ্রহণ না করার অজুহাতটা আমি স্বীকার করি না। আচ্ছা, কারণ পুরা দেশটা যখন আক্রান্ত, বাংলাদেশ শিশু নারী পুরুষ সবাইকে হইতেছে এক এক করে হত্যা করছে, এটা বাস্তব সত্য, এটা অস্বীকার করে ইতিহাসে গ্রথিত আছে। তো এটা তো শুধু আমাদের দেশে না, বিদেশে গঠিত আছে। ওই সময়ে আমি জামাতকে তাহলে একটা প্রশ্ন করতে চাই, আমাদের স্বাধীনতা যুদ্ধ ছাড়া বিকল্প কি ছিল তখন? আমরা কি মাথা পেতে নিব তাদের গণহত্যা, তাদের খুন, তাদের হইতেছে এই যে ধর্ষণ, এগুলো মাথা পেতে নেওয়া উচিত ছিল আমাদের? এটা কি জামাত? শুধু আমি বলবো জামাত ভুল করেছে। একটা তাদের যে চিন্তা ছিল, তাদের সেটা সঠিক ছিল, এটা সত্যি কথা। পাকিস্তানকে তাদের হতেছে তাদের কন্ডেম করা উচিত ছিল, এবং ইন্ডিয়াকেও কন্ডেম করা উচিত। এখন দুইটাই জঘন্য অপরাধ করছে। তাই বলে ৭১ স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল, এটা আমি কখনো এবং যৌক্তিক ভাবে এটা বলবো, আমার কোনো আবেগের ব্যাপার না, যৌক্তিক ভাবে বলবো যে জামাতে সেই সিদ্ধান্ত ভুল ছিল। তবে আজকে যে জামাতে ইসলাম, আমি যদি পাশাপাশি রাখি, আমি পার্লামেন্টে যখন বক্তৃতাগুলি শুনি, আপনি ধরে নিতে হবে কোন দেশটা দেশের বেশি পরিচয় দিচ্ছে দুটা দলের মধ্যে, যে দুটা দল এনসিপি এবং জামাতবাদী, আমি বলবো জামাত। এবং তাদের যে প্রজ্ঞা, তাদের যে কথাবার্তা, তাদের দেশপ্রেম, তাদের সততা, যেটা তারা প্রকাশ করে প্রমাণ করেছে আজকে শুধু না, গত কয়েক বছর এবং এখন বর্তমানে পার্লামেন্টের মধ্যে যে কদিন তারা এমপিটা দাঁড়েন, তার সাথে বিএনপি কাছে দেয় না। বিএনপি প্রত্যেকটা পদক্ষেপের যদি তুলনা করে, বেশিরভাগ হচ্ছে এখনো আপনার সমালোচনা হচ্ছে, জামাতে কোন সমালোচনা দুটো একটা ছাড়া। আপনি দেখেন কিছুদিন জামাকে একদম পার্লামেন্টের সদস্য একটা নারী কেন্দ্রিক ধরা পেলো, একদিন দুই দিনের মধ্যে তাকে বহিষ্কার করেছে, এবং তার মধ্যে তার যদি শাস্তি দিতে হয় তাদের শাস্তি দেওয়া হয়। এই ধরনের পদক্ষেপকে বিএনপি কখনো নিয়েছে? নাই। সুতরাং এইটা করা উচিত হতো, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কালোকে কালো বলা, এবং সাদাকে সাদা বলা, এটাই সবার হওয়া উচিত। আচ্ছা স্যার, একটু কূটনীতির দিকে চোখ রাখবো। আমরা যেটা শুরু করেছিলাম আলোচনা, তো আমরা দেখছি যে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করলেন, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটা প্রস্তাব দিয়ে দিলেন। এই প্রস্তাবটা অনেকে বলছেন লোভনীয়, আবার অনেকে বলছেন যে এখানে ফাঁদ আছে। সেটা হচ্ছে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ স্থল করিডোর। বাংলাদেশ এখন পর্যন্ত পর্যালোচনা করছে, বলছে যে আমরা ধীরে সুস্থে এগোতে চাই, আমরা এইটাতে অংশ নেব। তো আপনার কাছে জানতে চাই যে এই চীন, মিয়ানমার এবং বাংলাদেশ স্থল করিডোর যদি হয়, তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমানভাবে যে একটা ঐতিহাসিক যোগাযোগ স্থাপিত হয়ে যাবে, অন্যদিকে অনেকে বলে থাকেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশের ঝুঁকিও তৈরি হতে পারে। আপনার মূল্যায়নটা কি? আমি এই প্রসঙ্গে আরেকটি জিনিস নিয়ে আসি, সেটা তিস্তা ব্যারাজ। তিস্তা ব্যারাজের প্রতি ভারতের হতে তার অনীহা ছিল, তারা বলেছে তারা সাহায্য করতো না কখনো। এবং চায়নার সাথে আমরা যখন এগিয়ে গেলাম, বাংলাদেশ সরকার, আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার এগিয়েছে, এবং সম্বন্ধে আমরা আশা করব যেভাবে এগিয়ে যাচ্ছি, চায়নার সাহায্যে আমার তিস্তা প্রকল্পটা বাস্তবায়িত হবে। এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই সঙ্গত কারণে। এখানে স্বার্থ বা তার স্বার্থের বিরুদ্ধে কোনো আছে এখানে সংশ্লিষ্ট নেই, কিন্তু করিডোরের ব্যাপারে আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা জল্পনা কমিটি তাদের একটা করিডোর, একটা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে, সেটা হচ্ছে তারা বলছে তার ইকোনমিক করিডোর বলছিল, কিন্তু এটা বলার অপেক্ষা রেখে না সেই করিডোর যদি বাস্তবায়িত, যে বার্মার উপরে একটা আগ্রাসন চালানোর একটা চিন্তা ভাবনা তাদের ছিল, এবং এটা সঙ্গত কারণে সামরিক বাহিনী থেকে এটা হতেছে সমালোচনা করা হয়েছে, বিরোধিতা করেছে, এবং সরকার তাকে পিছু হেঁটে এসেছে। সেইটা স্যার যেটা বললেন স্যার, সেইটা তো মিয়ানমারের সঙ্গে একটা করিডোর ছিল। আমি বলছি, আমি এইটা ওইটা আমি তুলনা দিলাম, সেইখানে হচ্ছে আপনার চীনেরও আপত্তি ছিল, বাংলাদেশের লোকেরও আপত্তি ছিল, সেই জন্য সরকার এটা দিয়ে এগোয় নাই এবং এতে পিছিয়ে চলেছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি। এখন বর্তমানে যে চায়নার থেকে যেতে প্রস্তাবটা দিল, এটা ইকোনমিক করিডোর। দেখেন, একটা কথা আমাদের জানতে হবে, প্রত্যেকটা যে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কোনো দেশ কিন্তু কোনো কিছু অন্য দেশের সাথে সম্পর্ক করে না। কেউ হতে জোর করে করে স্বার্থটা আদায় করে, কেউ হতে তাদের সাথে ভালো সম্পর্কে আদায় করে। এখানেই তফাৎটা। মার্কিন যুক্তরাষ্ট্র অধিকত্ব ইউরোপের দেশ কলোনিয়াল পাড়া দেওয়া ছিল, তার সবচেয়ে জোর করে আদায় করে এসছে। আমাদেরকে উপনিবেশ যারা ছিল তারা সবচেয়ে এখনো জোর করে আদায় করছে। আপনার ফ্রেঞ্চ যারা কলোনি ছিল আফ্রিকাতে, আপনি দেখেন কি জঘন্য অত্যাচারটা করেছে, স্বাধীন হওয়ার পর তাদের কাছে সম্পূর্ণ লুটিপাটি করছে এখনো। চায়নার ক্ষেত্রে কিন্তু তা না। আপনি ইতিহাস দেখেন, একটা দেশে ৫,০০০ বছরের ঐতিহ্য, ইতিহাস,
সেই 5-এর মধ্যে আপনি দেখেন চায়নার একটা সিঙ্গেল নিঃশব্দ দিতে পারবেন না যেখানে কোনো দেশকে তারা স্বেচ্ছাকে জোর করে দখল করেছে, ক্ষমতা করেনি। কিন্তু চাইনিজ গ্রেট ওয়াল তারা সৃষ্টি করেছে কেন? বিদেশ শক্তিদের দিয়ে রক্ষা করার জন্য। তারা জোর করে কোনো দেশ দখল। তাইওয়ান তাদের নিজস্ব একটা টেরিটরি, তারা হুমকি তুমকি দিচ্ছে, তারা বলছে আমরা দখল করে নিব, কিন্তু এখনো তারা কিন্তু তো সেই ধরনের সামরিক অভিযান চালায়নি। করতে পারে কিন্তু তারা আগেই করতে বলে করে নাই। কিন্তু চায়না সবসময় সমঝোতার মাধ্যমে গিভ এন্ড টেকের মধ্যে সবার সাথে সম্পর্ক তৈরি করে। এবং চায়না যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে শুধু চায়নার জন্য, আপনার পুরো এলাকার জন্য। অনেকটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে এটা অন্তর্ভুক্ত। এটাতে বেনিফিট হবে শুধু বাংলাদেশ, চায়না, বার্মা না, এটা বেনিফিট ভারত হবে। ভারতকে এটাতে হচ্ছে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। এবং এই পুরোটা করিডোরটা, ইকোনমিক করিডোর শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এটা আসিয়ানের সাথে যুক্ত হবে, এটা ইউরোপের সাথে মধ্যের সাথে যুক্ত হবে। সুতরাং এটা তো কোনো এখানে রাগ ঢাকে কোনো ব্যাপার নেই। শুধু এই করিডোরটা অ্যাকসেপ্ট করার ব্যাপারে বাংলাদেশ যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে, পুরো বিশ্বকে তারা যদি হইতেছে এক্সপ্লেন করতে পারে এবং চায়না করতে পারে, আবার মানে যুক্তরাষ্ট্রের কোনো এখানে বিরোধিতা থাকবে না। কিন্তু চায়না ভারত থাকবে। ভারত থাকবে কেন? ভারত তখন দেখবে বাংলাদেশ তাদের বলের থেকে বের হয়ে যাচ্ছে। চায়না যদি আমাদের সাথে এই সহযোগিতা করে আসে, তবে হয়তো একটা সময় হইতে পারে আমাদের সামরিক চুক্তি নাই, কিন্তু বাংলাদেশ যদি আগ্রসিত হয় ভারতের থেকে, তাহলে চায়না হয়তো এগিয়ে আসতে পারে যদি সামরিক চুক্তি। এবং সেই জন্য যা কিছু আমরা বাংলাদেশ হচ্ছে লাভজনক, চায়নার জন্য সেটাই ভারতের হচ্ছে বিপক্ষে। ওই অনেকটা সেই শেরে বাংলা ফজলুরের কথা মনে পড়ে গেল, সেই তার ফেমাস উক্তিটা জানেন, তোমরা যখন দেখবেন দাদারা আমার সমালোচনা করছে, আমি দেশের জন্য ভালো করছি, আর যখন দেখবা আমার তারা হয়তো হয়েছে আমার প্রশংসা করছে, আমি দেশি বিরুদ্ধে কাজ করে তাদের পক্ষ হয়। তো এইটা ভারতের ব্যাপার হচ্ছে এইটাই, যা কিছু চায়নার জন্য ভালো, বাংলাদেশের তাদের জন্য তাদের সমালোচনা করতে হবে। সুতরাং আমি মনে করি এই করিডোরটা বাস্তবায়ন হওয়া উচিত। এবং চায়না কখনো আগ্রাসী ভূমিকা কখনো পালন করে নাই। কোরিয়ার ব্যাপারে করেছে কারণ তাদের নিজস্ব হতে, তাদের প্রতিরক্ষা, নিজেদের হইতে সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর একটা হুমকি ছিল, করতে বাধ্য হয়েছে তারা, সে কোরিয়ান ওয়ারে, ভিয়েতনাম ওয়ারের মধ্যে। এই ক্ষেত্রে তারা না। তবে একটা জিনিস আমি বলে রাখতে চাই এখানে, সুযোগটা দিতে চাই, সেটা হচ্ছে আমার একটা মস্ত বড় একটা কথা মনে পড়ে গেল, একটু সময় নিচ্ছি আপনার। নেহরু ইন্দিরা গান্ধীকে কিন্তু শিক্ষিত করেছে রাজনীতির উপর ছোটকাল থেকে। আপনারা অনেকে জানেন হয়তো, দেশের অনেক, পৃথিবীতে অনেক বড় বড় নেতা যারা, তারা হচ্ছে কিংবদন্তি যাদেরকে বলি, তাদের মধ্যে নেহরু কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন কিন্তু ছিল না। তার হাতে কোন শিক্ষা দিয়েছে তার বাবা, সে কিন্তু সেলফ এডুকেটেড। তার বাবা তাকে জেলে বসে ভিতরে চিঠি লিখতেন ছোটকাল থেকে, যখন জেলে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো সম্পূর্ণ একটা বই একটা বেছে, লেটার্স টু ইন্দিরা। সেই জায়গায় এক জায়গায় বাবা তাকে বলছে, মা তুমি যদি কখনো দেশের নেতৃত্বে আসো, তখন অনেক একটা ধরো একটা কঠিন একটা সমস্যা তুমি সামনে পড়েছো, এবং তোমাকে অনেকে যারা তোমার উপদেশে তারা তোমাকে বিভিন্ন ধরনের তাদের তোমাকে পরামর্শ দিচ্ছে, একটা, দুটা, তিনটা, চারটা, তুমি তো দ্বিধা পড়ে গেছো, কোন পরামর্শটা আমি গ্রহণ করব এবং দেশের জন্য সেটা কার্যকর করবো, কিভাবে নেবে, কি ওয়ার্ডটা কি, ফ্যাক্টরটা কি, যেটা তুমি সাহায্য করে তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেটা হচ্ছে এই, তুমি নিজেকে প্রশ্ন করবা, কোন সিদ্ধান্ত যদি আমি নেই যেটা আমি প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা করতে পারবো, আর কোনটা আমার লুকিয়ে করতে হবে, মানুষকে জানতে পারবো না। যেটা তুমি দেখবে আমি প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা করতে পারি, সেটাই সঠিক সিদ্ধান্ত। যেটা লুকিয়ে করতে, সেটা সঠিক মানুষের জন্য কল্যাণকর নয়। কেন বললাম কথাটা, এটা অবতারণ করলাম কেন? আমি বাংলাদেশের সরকারকে অতীত বলেছি, এখনো বলছি তারেক রহমানকে, যত চুক্তিগুলি হচ্ছে বিদেশের সাথে, অর্থনৈতিক হোক, সামরিক হোক, সামাজিক হোক, যে কোনো চুক্তি প্রকাশ করা উচিত মানুষের সামনে, পার্লামেন্ট ডিসকাশন করা উচিত, খুঁটিনাটি সবকিছু। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব খাতিরে কোনো কিছু লুকানো নাই, কোনো কিছু ক্লাসিফাইড নাই, মানুষকে আপনি জানাবেন না কেন? এই যে করিডোর প্রস্তাবটা যেটা দিয়েছে ট্যানির থেকে, লেট দ্য হোল নেশন নো এই করিডোর প্রস্তাবে কি আছে, খুঁটিতে মানুষ আলোচনা করুক। এবং যখন আলোচিত হবে সংসদের বাইরে বিভিন্ন মানুষের বিভিন্ন সংস্থার মঞ্চের মধ্যে, যখন এটা বেরিয়ে যদি প্রমাণিত হয়
সবাই যদি বৃহত্তর জনগোষ্ঠীকে সাপোর্ট করে তাহলে আপনি করে দেন। আর যদি বৃহত্তর জনগোষ্ঠী দেন এটা বাংলাদেশের কল্যাণ হবে না, আপনি যখন এটা গ্রহণ না করেন চায়না কিছু বলা থাকবে না, কোনো কিছু কোনা বলে থাকবে, তখন তারা বুঝবে পুরো জনগোষ্ঠী এটা চায় না, বৃহত্তর জনগোষ্ঠী চায় বা চায় না। আমি এইটাই আপনার আলোচ করব, আপনার সরকারের কাছে আপনার প্রকাশ করে দেন। যত আপনার যেমন মার্কিন যে আলোচনা হয়েছে, যেটা চুক্তিটি হয়েছে, এটা অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, এটা খোলাভাবে আলোচনা করেন না কেন? এবং চাইনিজের প্রসেস সেটা খোলাভাবে আলোচনা করেন না, তাহলে সমস্যা দূর হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে করতে হবে, এই প্রশ্নটা আমি রাখবো সরকারের কাছে। একটা র্যাপিড কোশ্চেন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে যখন তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসলেন এবং তার দল সরকার গঠন করলো, এর পরপরই ভারতের তরফ থেকে তাকে দিল্লিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। এখন আবার দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, সামনে একটি সম্মেলন আছে, সেই সম্মেলন উপলক্ষে তাকে, এটা ব্রিক্সের সম্মেলন উপলক্ষে তাকে পর্যবেক্ষক হিসেবে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আপনি জানেন যে জাপানও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সৌদি আরবের পক্ষ থেকে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয়েছে তারেক রহমানের কাছে। তো সবকিছু মিলিয়ে আমি যে র্যাপিড কোশ্চেনটা করতে যাচ্ছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি ভারত সফর করা ঠিক হবে, না আরো সময় নিতে হবে? না, আমার মনে হয় একটা জিনিস আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। আমাদের আবেগ নিয়ে পররাষ্ট্রনীতি চলে না, বাস্তব ভিত্তিক হতে হবে। চায়নাতে আবার সফর করে আসে প্রধানমন্ত্রী, মালয়েশিয়া সফর করে আসছে। একটা কথা অনস্বীকার্য, ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা আমাদের জন্য কল্যাণকর, রাখতে হবে। বাংলাদেশে চতুর্দিকে হতে ভারত দ্বারা পরিবেষ্টিত এবং বৃহৎ একটা শক্তি। বাংলাদেশের মধ্যে বাণিজ্য যদি সঠিকভাবে যদি পরিচালনা করা যায় তাহলে আমরা লাভবান হবো, এটা কোনো সন্দেহ নাই। আমরা এখনো ভারত থেকে অনেক কিছু এখন আমদানি করছি। আমরা ভারতে এখন চাল এখন আমদানি করছি, ভারত থেকে আমরা ডিজেল আমদানি করি। অনেকে প্রশ্ন না করলে চলে না, করে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? তো বাংলাদেশের সাথে আমরা যদি ভারতের সুসম্পর্ক বজায় রেখে আমাদের স্বার্থটা সংরক্ষণ করে আমরা যদি চুক্তি করতে হবে তাদের সাথে সম্পর্ক, তাদের ক্ষতিটা কি? এখানে আছে প্রজ্ঞার কথা, এখানে বিচক্ষণতা, সেটা করতে হবে। আমাদের একটা জিনিস মেসেজ দেওয়া উচিত সবাইকে, যেটা আমি শুরুতে বলেছিলাম, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কারো কর্তৃত্ব চাই না, কারোর সাথে বৈধতা চাই না। সেইটা যদি সমঝোতা হয়, এই মেসেজ যদি তারেক রহমান সরকারকে ভারতকে দিতে পারেন, আমরা আসতে কোনো আপত্তি নেই। একটা মেসেজ তো দিয়ে দেওয়া হয়েছে যে এইটা পুরানো যেটা হাতে প্রচলনটা ছিল, ভারতের গিয়ে আগে কমিউনিস্ট করে তাদের পদতুলি নিয়ে আসতো, সেটা আমরা করবো না, এটা মেসেজ দেওয়া হয়েছে, ভারত সরকার বুঝে নিয়ে গেছে। এবং আমরা যে পাকিস্তানের সাথে, টার্কির সাথে, চায়নার সাথে আমাদের সম্পর্ক সংহত করছি, আরো ঘুরছি, এটাও ভারত পেয়ে গেছে। শুধু এখন ভারত সেই অবস্থা নেই, তারা জানে বাংলা সেই অবস্থা নেই। এই মুহূর্তে আমাদের বৈরিতাটা বাড়িয়ে না দিয়ে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু কিসের ভিত্তিতে সেটা আগে পরিষ্কার করে যে আমি ভারতে যাব, এইগুলো আমাদের আলোচনা হবে এবং পেশের মধ্যে থাকবো না। এই আলোচনা তুমি যদি আমরা মানো, তোমাদের সুবিধার্থে আমাদের সুবিধার কাজগুলো আমরা করব। আপনি কি এই প্রশ্নে একটা কথা যেটা বহুল আলোচিত হয়েছে, শেখ মুজিবের অনেক সমালোচনা করি আমরা, এটা সত্যি কথা, কিন্তু তার হতে সে নিন্দিত কাজও করেছে, নন্দিত কাজও করেছে। আমি ৭১ মুক্তিযুদ্ধ পর্যন্ত তার যে অবদান, সেটা আমি তাকে অভিবাদন জানাই, কিন্তু ক্ষমতা গ্রহণ করে যা কাজ করেছে ৭৫ পর্যন্ত তাকে আমি নিন্দা জানাই। এটা পুরো দেশে যে কোনো আপনার হতে সচেতন নাগরিক সেটা করবে। কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে, অবদান অনস্বীকার্য এবং দেশকে আমি ভালোবাসা বিশ্বাস করি, মানুষের প্রতি মমতা বলে বিশ্বাস খুব কাছের থেকে দেখেছি। একটা ঘটনা আপনি সবাই জানে, সেটা হতেছে লাহোরে যখন ওআইসি কনফারেন্সের প্রথমবার শেখ মুজিব কিন্তু বাধা দিয়েছিল ভারত, তার আপত্তি জানিয়েছিল, না জানতেন, কিন্তু সেই বাধা উপেক্ষা ওইখানে গিয়ে যোগদান করেছিলেন ওআইসি কনফারেন্সে। দ্যাট ওয়াজ আই থিংক 74 মধ্যে ছিল। এরপর তিনি ভারতে সফর করেছিলেন। ভারতের সফরকালে এটা আমাদের যে আসাদুল্লাহ তার একটা বক্তব্যে উনি ভিডিও করেছেন, এটা আমরা আগেও জিনিস আপনি দেখেছেন। সেখানে বক্তব্য বলেছেন যে প্রধানমন্ত্রী ছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, অনেকে ছিল, শেখ মুজিব ছিলেন এখানে,
উনি আমন্ত্রিত অতিথি ছিলেন। আর ভারতের প্রধান পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য করেছিলেন যে মিস্টার প্রাইম মিনিস্টার বা আপনার দেশের প্রধানমন্ত্রী বলেছে, শেখ মুজিবকে বলেছিল যে আপনি যে ওয়াইসি কনফারেন্সে যোগদান করলেন আমাদের আপত্তি সে তো এটা সঠিক করে, কারণ আপনাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের অ্যাপ্রুভাল ছাড়া আপনার বৃহৎ কোনো পরিস্থিতি আপনি গ্রহণ করবেন না, কিন্তু আপনি করেছেন। শেখ মুজিব তখন আসাদুল্লাহ কথা মতো, এটা অনেকে সবাই জানে, উনি সেই বসা অবস্থাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। হি ব্যাং দ্য টেবল, এবং কফি ছিল, কফি স্পিল হয়ে গেছিল, তার হাতে যে স্মোকের ছিল সেটা বলে চিৎকার করে উঠেছেন, আপনি এতবার স্পটটা কেমন করে হলো, ইউ আর টকিং টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমি একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের আমি প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে অনুমতি নেব না, আমি কখনো আমি যা আমাদের সেটা করবো, উনি বলেছেন যেটা। তো সেই জন্য বলতেছি যে মানুষের দোষে করে মানুষের দোষ আছে, ভুল আছে, সবারই আছে, কারো বেশি থেকে কম পাশে, এই জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। তো সেই নীতিটা আমাদের পালন করা উচিত সবার জন্য এটা। তো সেই জন্য আমরা যদি সেই যে বলিষ্ঠ যদি নীতি আমরা রাখি, আমরা যেটা প্রকাশ করে দিতে এটা, কারণ আমাদের কিন্তু শক্তি কিন্তু বাড়বে, আমরা সত্যি আমরা দুর্বল হয়ে পড়বো না, সেটা তাদেরকে জানান দেওয়া উচিত যে আমরা কিন্তু মাথা নত তোমার সাথে আমরা সুসম্পর্ক, কিন্তু মিউচুয়ালি অ্যাকসেপ্টেবল হতে হবে আমাদের, তোমরা আমাদের ডিক্ট করছে অবস্থা নাই। এইটা দেওয়ার পরে যদি ভারত যদি অ্যাকসেপ্ট করে, বাই অল মিনস আমাদের করা উচিত, ভারতের সুসম্পর্ক রাখা উচিত। আমার মনে হয় এই আমন্ত্রণ গ্রহণ করা আমাদের জন্য হতেছে মঙ্গলকর বলে আমি মনে করি। আচ্ছা, কিন্তু আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন যে সাম্প্রতিক সময়ে তাদের যে আচরণ, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখতে পেলাম যে আমাদের গণ অভ্যুত্থানকে তারা তালেবানি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিল। এরপর আমরা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজে হুমকি দিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে এখন আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাদের আশ্রয়ে সেখানে অবস্থান করছে, আমাদের পুশিন হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে প্রতিনিয়ত, তিস্তার সমস্যা দীর্ঘদিন ধরে আমরা বয়ে বেড়াচ্ছি। সবকিছু মিলিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য তাদেরও যে এক পা এগিয়ে আসা প্রয়োজন, সেটার তো আমরা প্রচন্ড ঘাটতি দেখছি। এরকম একটা পরিস্থিতির মধ্যেই কি তারেক রহমানের দিল্লি সফর করা বুদ্ধিমানের বা প্রজ্ঞার কাজ হবে? আমি মনে করি উচিত। আমি ব্যাখ্যা করেছি আগে, আবার আপনাকে জি ব্যাখ্যা করেছেন। জি স্যার, করছি। আমার মনে হচ্ছে আলোচনা কোনো বিকল্প নেই। আচ্ছা, আমাদের মতো দেশের ক্ষুদ্র রেস্টে যখন ভারতের বিশাল রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আলোচনা করতে অন আওয়ার টার্মস, কারণ সেইটা ইনশিওর করতে হবে, আলোচনা করতে হবে। আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, গো ধরে বসে আমি যাবো না, যেহেতু তো আমাদের সমালোচনা করছে আমাদের জুলাই আন্দোলনে, আমার মনে হয় সেটা প্রজ্ঞার পরিচয় হবে না। যেটা এই বিষয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন, আমরা এইভাবে আলোচনা করব, এইগুলো আমাদের সিদ্ধান্ত, তোমাদের যে ভালো যেগুলো আমরা মেনে নেবো, আমাদের ভালো, তা যদি হয় অ্যাকসেপ্ট করে তারপরে, এবং এটা সম্ভব। আমি আপনাকে প্রথম বলি, হ্যাঁ শুভেন্দু সেই মানিক ওইখানে আমাদের বাংলাদেশ ভারতের সবাই আমাদের ক্রিটিসাইজ করেছে, কিন্তু ইদানিং আপনি যদি লক্ষ্য করে থাকেন কিছু কিছু চেঞ্জ অফ হার্ট হয়েছে, বিশেষ করে মোদী আন্দোলনের সেই সময় এবং তার আগে থেকে। আপনার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে বা দুটো একটা যেটা বক্তব্য শুনলাম, সেটা আমি শুনলাম তারা খুব সিরিয়াসলি চিন্তা করছে হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, এবং আমার মনে হয় তারা চাচ্ছে এটা প্রোগ্রাম তাদেরকে ফেরত। এখন যে রিসেন্টলি যে হাসিনা যে ঘোষণা করেছে আমি দেশে আসছি, এটা একটা ভাতবাদী, এটা হয়তো তা হয়তো নিজেও একটা চাল চাপতে পারে দেশের জন্য, বাংলাদেশের মানুষ তার নিজের দল রিয়েকশনটা কিরকম সেটা দেখার জন্য। কিন্তু আমার মনে হয় যে চেঞ্জের হার, এবং ভারতীয় আন্দোলনকারী যারা আছে বিশেষ করে পশ্চিম বাংলায় যারা খুব সোচ্চার ছিল আমাদের বিরুদ্ধে, তারাই কিন্তু আমাদেরকে বলছে বাংলাদেশের ছাত্রদের মানুষকে আমরা সালাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য। এবং ভারতে কিন্তু অনেক যারা হতেছে সাংবাদিক এবং যারা হতেছে কি বলে চিন্তাবিদ, অনেকে কিন্তু এগিয়ে এসছে এই কথা বলার জন্য ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য মঙ্গলজনক। তো আমার মনে হয় তারা চিন্তা করছে এখন, এবং মোদীর এই সময়টার মধ্যে আরো বেশি এটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। সুসম্পর্ক আমাদের সাথে বজায় রাখা, আমাদেরকে সেই চিন্তা ভুলে যাওয়া করদত্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা তারা এটা ভেবেছি, এখন তাদের জন্য সেটাই বড় মঙ্গলজনক। আমার মনে হয় দিতে চেঞ্জ তবে এই যেটা পুরাতন কথা চলেছি, আমাদের যে হতেছে টার্মস গুলো সেটা পরিষ্কার করে দেওয়া, তারপরে আমাদের যে তার গ্রহণ করে আমাদের আমন্ত্রণ করতে আলোচনা বসা উচিত।
আচ্ছা, এখানে তাদের মধ্যে চিকেন নেক নিয়ে বড় ধরনের একটা উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের বেজিং সফরের পরে চীনের পররাষ্ট্র দপ্তর থেকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে তিস্তা প্রকল্প বা পদ্মা ব্যারেজ নিয়ে যদি তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করে তাহলে সেটা চীন মেনে নেবে না, এই ধরনের কথাও কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে বেইজিং বলেছে। তো সেক্ষেত্রে আসলে আমরা চীনের সঙ্গে অতিরিক্ত মানে যে সম্পর্কটা আসলে দৃষ্টিকটু বা নিজের স্বার্থকে বিঘ্ন করে সেই ধরনের সম্পর্ক তৈরি করতে গিয়ে আবার ভারতকে প্রধান শত্রুতে পরিণত না করি, এইরকম পর্যালোচনাও আছে। তো আপনি কি মনে করেন? না, প্রথম কথা হচ্ছে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেওয়ার দৃষ্টি কখনো কখনো হতে পারে না, এটা আমাদের স্বার্থ রক্ষার জন্যই। তবে একটা কথা বলি, ওই যে ইংরেজিতে একটা কথা, পুট ইউরসেলফ ইন হিজ শুজ। হ্যাঁ, ভারতের জায়গায় আপনি নিজেকে অবস্থান করেন। হ্যাঁ, আপনি দেখেন যে যেটাতে চিকেন নেক বলে শিলিগুড়ি যে করিডোর, যেটা কতটুকু একটা জায়গা, 21 কিলোমিটার 22 কিলোমিটার একটা জায়গাটা, সেটা যে কোনো সময় চীনের পক্ষে সময়টা কেটে দেওয়া, কেটে দিলে তাদের যে 7টি রাজ্য, যেটা যে 7 সিস্টার বলা হয়, আর তাদের কোনো যোগাযোগ করার আর কোনো উপায় নেই ছাড়া, তাই না? তো বার্মা ছাড়া, বার্মাতে তার পারবে না, কারণ বার্মাতে হচ্ছে চাইনির দখল আছে, মোটামুটি দখলই বলতে চাই। সেই অবস্থায় আপনি যদি ভারতের জায়গা হতেন, আমি যদি মধ্যে যে আমি কি করতাম, আমার তো একটা চিন্তা থাকতো, এটা কি রক্ষা করা যায়, তাই না? তারা করবে, তারা হইতেছে ছলে বলে কৌশলে থ্রেটিং দিয়ে চাইবে যে এই ক্ষেত্রে যেন কোনো জন্য বাংলাদেশ চীনের সাথে কোনো জন্য ওরকম কোনো সমঝোতা না হয়, যাতে করে তারা যে কোনো সময় জায়গাটা কেটে দিয়ে দখল করে নিতে পারে। এটা অন্যদিকে দেখেন, যেই জন্য ওরা কিন্তু আমাদেরকে কিন্তু আমার আরেকটা থ্রেটিং করেছে ভারত, ফেনী নেক বলে। ফেনীতে যে আমাদের কিন্তু সেই একই অবস্থা, কিন্তু একই অবস্থা, তাই না? সুতরাং ওই থ্রেটিং তারা দিয়েছে। প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ধরনের চাল চালে, এটা ইন্ডিয়া চালবে। আমাদের কাজ হচ্ছে সেই চালগুলি বুঝে নিয়ে গিয়ে আমরা হচ্ছে কাউন্টার যেটা হচ্ছে স্টেট নেব, সেটা নির্ভর করবে। সুতরাং আপনি যেটা বললেন বা ইন্ডিয়া ইসের সাথে ভারতের সাথে যে সম্পর্কটা আমাদের ছিল সেটা দৃষ্টিকোণ ছিল, এটা সুন্দর, পুরা বিশ্বে এটা দৃষ্টিকোণ ছিল। চায়নার সাথে সুসম্পর্ক কখনো দৃষ্টিকোণ হতে পারে না, সেই সম্পর্ক চায়নার সাথে আমার সম্পর্ক পড়ে না। সুতরাং আমরা এগিয়ে যাবো আমাদের স্বার্থ সংগ্রহে, এইটাই আমাদের নীতি হওয়া উচিত। আচ্ছা স্যার, আমরা বিস্তর আলোচনা করলাম ভারত, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক নিয়ে। একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট থাকাকালীন আগের ঘটনাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে যখন দায়িত্ব পালন করেছেন বা দুদকে দায়িত্ব পালন করেছেন। আমি খুব সংক্ষেপেই জানতে চাইছি, কারণ আলোচনাটা দীর্ঘ হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে চুপ্পুর পদত্যাগের পর তার বিরুদ্ধে পূর্বের ঘটনায়, প্রেসিডেন্ট থাকার আগের ঘটনায় বা দায় মুক্তির যে কথা বলা হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে বিচারের যদি উদ্যোগ গ্রহণ করা হয়, কোনো প্রতিবন্ধকতা দেখছেন কি? একেবারেই না। আমি সাংবিধানিক বিশেষজ্ঞ না, আইনজ্ঞ না আমি, তবে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বলে, তার বিরুদ্ধে যে ইমিউনিটি কথা বলেছে, সেহেতু সে বিচারের ঊর্ধ্বে, সেটা যতদিন তিনি হতে রাষ্ট্রপতি হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন। কিন্তু উনি রাষ্ট্রপতি থেকে বের হয়ে আসার পর তার পুরো যে স্খলন ঘটেছে, চারিত্রিক বলেন অথবা তার এগুলো চারিত্রিক স্খলন, দুর্নীতিটা আপনার চারিত্রিক স্খলনের মধ্যেই পড়ে। তো সেইগুলো এবং এক অনেক জায়গায় আমি তো বলে দাস্তদ্রোহিতা পরিচয় দিয়েছেন। আচ্ছা, সেইগুলোর বিচার অবশ্যই রাষ্ট্রপতি কেন বললাম, এত শক্ত শব্দ উচ্চারণ করলাম, যখন দেশে হত্যাযজ্ঞ চলছিল হাসিনা বাহিনী দ্বারা, এই স্বৈরাচার দ্বারা, তখন কি করেছেন রাষ্ট্রপতি হিসেবে? অনেকে তার ক্ষমতা ছিল না, অবশ্যই তার ক্ষমতা ছিল না, উনি পদত্যাগ করতে পারতেন, উনি সেই মুহূর্তে একটা বক্তৃতা দিতে পারতেন, বিবৃতি দিতে পারতেন, এই হত্যাযজ্ঞ বন্ধ করুন, আমি পদত্যাগ করলাম। অথবা ওইটা হতে উনি প্রতিবাদ পদত্যাগ করতে করেন নাই, উনি হত্যাযজ্ঞ চালিয়ে দিতে সহায়তা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। এটা একটা তার বস্তু সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সেইটা, হত্যাযজ্ঞ নিজের দেশের উপরে, ওটার সাথে তার সংশ্লিষ্টতা আছে। এক, দুর্নীতি কোথায় সর্বজন বিদিত, উনি হতেছে হাসিনা এবং তার সরকারের যে সংশ্লিষ্টতা আছে পদ্মা ব্রিজের উপর, যেটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থায়ন করতে অস্বীকার করলো, সেটাকে তাদের দায়মুক্ত করলেন এই চুপ্পু, উনি যখন দুর্নীতি দমন বিভাগে ছিলেন, এবং সেইটার পুরস্কার হিসেবে তাকে রাষ্ট্রপতি করা হলো। এবং একটা দেশের রাষ্ট্রপতি যখন বলে
তার পদে দিলাম, সুযোগ থেকে বঞ্চিত হলাম, প্রধানমন্ত্রীর কথা, তার চারিত্র কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো তারপরে এখন যেটা শোনা যায় সাম্প্রতিক গেলে, যেটা আমরা জানি না, এখন সরকার প্রকাশ্যে বলে নাই, তার পদকপত্রে লেখা আছে উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। এটা সত্যি বলে আমি স্বীকার করতে রাজি না। কেন রাজি না? উনি যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, ওনাকে দেখা গেছে উনি শপিং ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শপিং করার জন্য। উনি যদি সেই রকম গুরুতর অসুস্থ হলে তো হাসপাতালে থাকার কথা, তো বেরিয়ে যাওয়ার কথা না। এটা আমাদের দেশের রাজনীতিবিদ সবার মধ্যে পরিলক্ষিত, সব দলেরই। আপনি যখন অসুস্থ হয়ে যান তো আপনি জেলখানায় যান, জেলখানা বেরিয়ে গেলে আপনার সুস্থ হয়ে মুক্তি দেওয়া শুরু করেন। সিঙ্গাপুরে গিয়ে মৃত্যুপায় ছিল আপনার ওবায়দুল কাদের, মৃত্যু সত্ত্বেও কিছু ফিরিয়ে আসছে। ওখান থেকে সুস্থ হওয়ার পরে দৌড়িয়ে দৌড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তো এগুলো আবার মনে হয় সত্য ঘটনা না। এই পাশে অন্য কোনো যেটা শোনা যায়, যিনি হয়তো তো লন্ডনে গিয়ে যোগাযোগ করেছেন স্বৈরাচার হাসিনা এবং তার দলের সাথে, যেই কারণে হয়তো মনে হয় ইতিপরে আমার যেটা মনে হয় এত দ্রুত গতিতে তাড়াহুড়ো করে তার পদত্যাগ করার কথা ছিল। আমার মনে একটা প্রেশার এসছে সরকারি দল থেকে তার পদত্যাগ করার জন্য, সেই জন্য হয়তো তার সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই যদি হয় তাহলে তাকে বিচার করা কেন যাবে না? বিচারের জন্য অনেক কিছু রয়ে গেছে তার মধ্যে, এবং সেই যখন রাষ্ট্রপতি পদ থেকে বের হয়ে গেল পদ থেকে, তখন তার বিচার করা আর কোনো সাংগঠনিক কোনো এখানে নাই, বাধাবদ্ধতা নাই। তাকে অবশ্যই স্বীকার, এবং এটা সত্য উদ্ঘাটনের জন্য বিচার করা উচিত, শুধু তাকে সাজা দেওয়ার জন্য। সত্য উদ্ঘাটন করে তাকে বিচার, এবং হাসিনার বিচার ওনারা জড়িত ছিল এই হত্যার সময়, জুলাই হত্যায়, সেই বিচারের জন্য সত্য উদ্ঘাটন তাকে অবশ্যই বিচার করা উচিত। আচ্ছা, এবং সেই জন্য আমি মনে করি তাকে কোন অবস্থাতে দেশ থেকে ত্যাগ করার জন্য তার সুযোগ দেওয়া উচিত না। দেশে রেখে বিচার কার্য শুরু করে অনতিবিলম্বে। আচ্ছা স্যার, অন্য একটি প্রসঙ্গ, ৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়া হত্যার মূল ঘাতক গ্রেপ্তার হয়েছে, মানে বলা হচ্ছে যে তিনি মূল ঘাতক। এই ব্যক্তির কাছ থেকে জিয়া হত্যার রহস্য উন্মোচন করতে করতে কি কি তথ্য পাওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আর আরেকটা প্রশ্ন এর সঙ্গেই করি একসঙ্গে, যে প্রেসিডেন্ট জিয়া হত্যার পেছনে ভিনদেশি কোনো গোয়েন্দা সংস্থা যুক্ত বলে কেউ কেউ বলে থাকেন, যদিও জাস্টিফাই না, আপনি কি মনে করেন? এই বিষয়ে আমি একটা বিস্তর বিশ্লেষণধর্মী একটা লেখা লিখেছেন আপনার যুগান্তরে, আমি পড়েছি সেটা। যুগান্তরে এসে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসও লেখা হয়েছে, এটা ইংরেজি ভার্সনে ছাপিয়েছে, আমি বাংলাতে লিখেছি, এটা আমি পড়েছি স্যার। হ্যাঁ, তো এখানে আপনার প্রশ্ন করতে গেলে আমার দুটো বিষয় অবতারণ করতে হয়। একটা হচ্ছে যে মুজাফফর এই মুহূর্তে ধরা দিলেন না তাকে ধরা হলো, তো এটা প্রথম বিষয়। ২ নম্বর হচ্ছে মুজাফফরের সম্পৃক্ততা কতখানি গভীর ছিল এই হত্যার সাথে। এই দুইটা পিছনে রেখে তারপর সেটা আলোচনা করতে হবে এবং তাকে বিচার করে চালিয়ে যেতে হবে। প্রথম আমার যেটা মনে হয়, মুজাফফর আমি চিনি, তাকে ব্যক্তিগত চিনি, সে জিয়াবি থেকে আসা, সে আমার ইউনিটি চাকরি করেছে এবং তারও ভালো, তাকেও একদম বুদ্ধিমান এবং প্রফেশনাল পেশাজীবী অফিসার হিসেবে দেখেছি, যথেষ্ট বুদ্ধি রাখে। তবে একটা সত্যি কথা, অন্যান্য জিআরবি অফিসারের মতো, জাতীয় রক্ষী বাহিনী অফিসারের মতো, সেও হচ্ছে ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত। সুতরাং রয়ের প্রতি মুজিব বাহিনী, বাংলাদেশের লিবারেল ফোর্স বলে যে একটা ফোর্স ছিল বিএলএফ, যার কোনো যুদ্ধ করে নাই, কিন্তু পরবর্তীতে শেখ মুজিবের আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে তাদেরকে রাখা হয়েছিল, তারও সে সদস্য ছিল। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার মনে হয় তার একটা ভালো ইচ্ছা ছিল যে এত বিশাল একটা বাহিনীকে বাইরে না রেখে তারা যদি তাদের প্রশিক্ষণটা অন্য কাজে, দেশের বিরুদ্ধে কাজ লাগে, তাদেরকে সেনা হইতে আমরা সম্পৃক্ত করে দেশের লাভ সেনা বাহিনী এবং তাদেরকে বিরত রাখা হবে, সেটাই তার ইচ্ছা। সেই দৃষ্টিকোণ থেকে রক্ষী বাহিনীর অফিসার থেকে একত্রবর্তী করলেন সেনাবাহিনীর সাথে। হয়তো ভুল হয়েছে, কিন্তু এইটা কি ছিল। কিন্তু যেটা বললাম, আনুগত্য, যদিও সে সেনাবাহিনী জনকে তার জের করতে ছিল, রয়েত ছিল, আওয়ামী লীগের পথে ছিল মুজাফফর, এটা প্রথমে ধরে নিতে হবে। এটা পিরিয়ড, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আচ্ছা, সে আনুগত্য কৃতজ্ঞতার সাথে সাথে কাজ করবে। এবং আপনি যখন ইন্ডিয়া যারা ট্রেনিং করে, তারা ট্রেনিং করতে একটা মুখ্য তাদের হচ্ছে বিষয় থাকে, সেটা হচ্ছে তাদেরকে ইন্ডিয়ার প্রতি তাদের আনুগত্যটা ভালো করে তাদের মাথার মধ্যে প্রথিত করে দেওয়া, যার পরে যখন দেশে আসবে তখন তাদের হয়ে কাজ করবে। এটা শুধু সেনাবাহিনীর কথা না, আমরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে শিক্ষক, আমি জন্য ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত প্রফেসর যারা একসময় ছিল, তারা একরকম ছিল, তারা যখন দেশে ছিল, যখন প্রশিক্ষণ প্রাপ্তি হতে দীর্ঘ সময়, তখন অন্যরকম আচরণ শুরু করলো। অনেক আমি নাম দিতে চাই, অনেক ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ
আরেকজন হতেছে সমালোচিত ব্যক্তি, চলে গেছেন, তার সমালোচনা করা উচিত না। কিন্তু ইন্ডিয়াতে থাকতে উনি প্রশিক্ষণ পেয়েছেন এবং ইন্ডিয়া থাকতে 2টা প্রমোশন পেয়েছেন। উনি ওখানে কর্নেল হিসেবে গিয়েছেন, ওখানে থেকে আপনার ব্রিগেডিয়ার হয়েছিলেন এবং মেজর জেনারেল হয়েছেন। ওনার ব্যাপারে একই ক্ষেত্রে। আমি হয়তো অন্য একটা বিষয় আলোচনা করতে অনেক সময় লাগবে। আমি মনে করি এই প্রসঙ্গে বলে রাখা বলো, জিয়া হত্যার সাথে উনিও জড়িত। এটা আমি এটা জড়িত, আমি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এটা আমি স্থান করতে পারি, এবং উনিও জড়িত এর মধ্যে। এখন মুজাফফরের ব্যাপারটা আসি। মুজাফফরে আপনি জিজ্ঞেস করেন, তাকে বিচার করলে অনেক তথ্য বেরিয়ে যাবে, অবশ্যই বেরিয়ে আসবে, কোনো সন্দেহ নাই। কেন? উনি সম্পৃক্ত ছিলেন এবং কিলিং স্কোয়াডের সাথে, হত্যা যেতে মূল কমিটি ছিল, কি বলে আপনার সেলটা ছিল, ওটার সাথে সে জড়িত ছিল। এবং এটাও সত্যি কথা, যা প্রত্যক্ষদর্শীর কাছে যার 2-1 বেঁচে আছে পরবর্তীতে, তার হত্যা জড়িত ছিল তাদের কাছ থেকে শোনা, এবং যারা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে তাদের বক্তব্য থেকে শোনা যে মুজাফফর এর মধ্যে ছিল। এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুমে সেও ঢুকেছিল। তো তার সে অবশ্য হয়তো তো বন্দুকটা না চেলে তাকে বন্দুকটা চালিয়েছিল, এটা বিচার বিষয়ে অনেক আসবে, কোর্ট প্রশ্ন বেরিয়েছে। মতিবুল একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল, সেও মুক্তির জন্য সেই গুলি করেছিল, কিন্তু তার সাথে মুজাফফর ছিল। সুতরাং যে আসল যে হতেছে মূল যে পরিকল্পনাটা যে হত্যা কারা কারা ছিল, এটা পিছনের শক্তি কারা ছিল, দেশের ভিতরে কারা ছিল, দেশের বাইরে ছিল, রাজনৈতিক কারা কারা ছিল, সেনাবাহিনীতে কারা ছিল, এটা মুজাফফরের অবগত। তাকে যদি প্রেসারতে এই তথ্যগুলো বেরিয়ে আসবে। আর আপনি প্রশ্নটা করলেন, আরেকটু দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ডেফিনেটলি এটার মধ্যে বিদেশি শক্তি সংস্থা। কেন? একটা হচ্ছে আপনার সার্কামস্ট্যান্স এভিডেন্স, যে প্রমাণিত ভিত্তি একটা আছে। আরেকটা ভিত্তি কি জানেন? কোন তৃতীয় বিশ্বে কোন নেতা যেহেতু দেশের মঙ্গলের জন্য দাঁড়িয়ে আসে, স্ট্যান্ডস আউট অ্যাজ এ লিজেন্ডারি ফিগার, অথবা আপনার পুরা বিশ্বে সে একজন জাতীয় নেতা হিসেবে দাঁড়িয়ে যায় এবং বিশ্বে একজন মুখপাত্র হয়ে যায় তৃতীয় বিশ্বের, তাকে কোনো বৃহৎ রাষ্ট্র তাকে থাকতে দেয় না। সেটা হতেছে শুধু বাংলাদেশের ব্যাপার না, এশিয়া, আপনি প্যাট্রি লুমুম্বাকে নিহত করা হয়েছিল আপনার একই কারণে। আপনি তৃতীয় বিশ্বে অনেক লোককে এরা হত্যা করেছে এই জন্য। সো বাংলাদেশেও তাই, জিয়াউর রহমান শুধু বাংলাদেশে একটা অবিচ্ছিন্ন নেতা ছিলেন না, উনি রাষ্ট্রনায়ক ছিলেন না, উনি তৃতীয় বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন। আপনি জানেন জিয়াউর রহমানকে আপনার ইরাক ইরান ওয়ার, তারপর হইতেছে আপনার কুয়েত ওয়ারের উপরে তাকে হচ্ছে নিগোশিয়েট করার জন্য, উনি তৃতীয় বিশ্বের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা, তার সততার কারণে। শুধু এই ধরনের একটা লোক শুধু বাংলাদেশের জন্য, তৃতীয় বিশ্বের জন্য একটা, আমার মনে হতে তাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? মাথা ব্যথা কাছে। সেই জন্য এটা কখনো ভারত চাই নাই। ভারত জড়িত আমার সন্দেহ নেই, ভারতের অন্য কোনো রাষ্ট্র এটা জড়িত থাকতে পারে, সেটাই ক্ষতি দেখা বিচারের মাধ্যমে। এবং কথা হচ্ছে প্রশ্ন থেকে আমার কাছে, যেটা আমি আমার লেখার মধ্যে করেছি, বর্তমান সরকারের সেই সৎ সাহস এবং সেই ইচ্ছাটা, সৎ ইচ্ছা আছে কিনা, করতে পারবে কিনা। আমি আশা করব দেশবাসী প্রত্যাশা করবে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই বিচারটা করা উচিত। শুধু একমাত্র ব্যক্তি মুজাফফরকে ফাঁসি কাছে ঝুলিয়ে দিলে সত্য উদ্ঘাটন হবে না। অনেক ধন্যবাদ সরকারের কাছে। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গ দেখে আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, এরপর আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পর থেকেই আমাদের সেনাবাহিনী ইসলামিকীকরণ হচ্ছে বলে সাউথ ব্লকের সমর্থক যারা, তারা একটা অভিযোগ তুলতে চান। বিশেষ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেয়ার্ডের অবস্থায় আমরা দেখছি দাড়ি রেখেছেন, এটাকে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন। আবার একটা ব্যাটালিয়নের 4টা কমান্ডের নাম আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ প্রধানতম 4 খলিফার নামে করা হয়েছে। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান কদিন আগে বলেছিলেন যে ধর্মীয় অনুশাসন বা মূল্যবোধ সামনে রেখে সেনা সদস্যদের কাজ করা উচিত। আপনি কি সাউথ ব্লকের এই অভিযোগটা যে ইসলামীকরণ করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে, কিভাবে আপনি এটা দেখছেন? আমি 2 পয়সা মূল্য দিই না, আমি থু বলে উড়িয়ে দিই। তার কারণ হচ্ছে তারা বলবে, ওদের মধ্যে হয়েছে বাগেলো তো বলবে তারা। এটা হয়তো মনস্তাত্ত্বিক তাদের হইতেছে একটা কি বলে আপনার যুদ্ধ, তারা করবি। বাংলাদেশের 99 মানুষ হচ্ছে মুসলমান, 93 মানুষ আপনার সংচয় করতে 93। তো 93 মুসলিম প্রধান দেশের মধ্যে
আমাদের রাস্তাঘাট, কলকারখানা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, আমাদের কোম্পানি, ব্যাটালিয়ান, মুসলমান নামে ইসলামের ঐতিহ্য নাম হবে, এটা তোমার মাথা মাথায় কি আছে? এটা তোমার কি হলো? তুমি যখন তোমার হইতেছে মিজানের নাম রাখো হিন্দু পৌরাণিক যুগের নামকরণ করে, তুমি যখন মন্দিরের নাম রাখো, তোমার জন্য পথঘাট রাস্তাঘাট তুমি তোমার নামে রাখো, আমরা কি এটাকে বলি যে হিন্দুকরণ হয়ে গেল? ইউ হ্যাভ দ্য রাইট টু ডু ইট। মুসলিম বিশ্ব যখন করো এটা, তুমি এখানে মাথাকে মারতে চাও? ইউরোপিয়ান ওয়ার্ল্ডের মধ্যে যখন খ্রিস্টান নাম দেখে তুমি মাথা মাথা করতে চাও? পাকিস্তান আমলে আপনি আমি ক্যাডেট কলেজের ছাত্র, জিনাতে কিন্তু প্রথম ব্যাচের ছাত্র, আমাদের 3টা হপ্তাহ থাকা যেটা হাউস বলি, আমাদের বিল্ডিং ছিল যেখানে আমাদের এখন একটার নাম ছিল হুনায়ুন, একটা হচ্ছে বদর, একটা খাইবার হাউস। তখন মাথা মাথা করছিল, বলছিল তোমরা তো। সুতরাং এটা কি ধরনের কথা? আমাদের ব্যাটালিয়ান, আমাদের বিএমএতে মুসলিম খলিফাদের নাম হবে, যুদ্ধের উপরে নাম হবে, ইসলামের ঐতিহ্য আমাদের। এটা তোমাদের মাথা ব্যথা কেন? শুধু এটা অন্য কিছু পেও না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যেন কিছু আসে যেন আমাদেরকে চাপের মধ্যে রাখার জন্য। এই দাঁড়িয়ে রাখাটা, ওদের বাহিনীতে দাঁড়িয়ে রাখার লোক আছে। আমাদের মুসলমানদের একটা হচ্ছে সুন্নাত আমরা রাখি অনেকে, এটা তো দাঁড়িয়ে রাখলে সে মুসলমান হয়ে গেল। তুমি যখন তো তোমাদের ধর্ম নিয়ে যখন শুরু করে কাজ করো, তোমরা যখন স্কুল কলেজে আমাদের মুসলমানদের জোর করে হতেছে হরে রাম হরে বলে জোর করে বলো, সেটা কি হয়? সেটা তুমি প্রতিবাদ করেছো? যখন হইতে ইন্ডিয়াতে মুসলমানরা যখন হইতেছে নিধন হয়, মসজিদ তোমার ভেঙে চুরমার করে দিচ্ছ, 500 বছর 600 বছর ইতিহাস পুরাতন মসজিদ গুলো, তখন তো তোমার তো কোনো প্রতিবাদ করো না। এবং এই প্রসঙ্গে আরেকটা, আমি সাম্প্রদায়িক নয়, আমি বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠী, আমার মনে সবাই বলে কেউ সাম্প্রদায়িক না। আমরা কিন্তু এই স্বৈরাচার আসার আগে আমরা হিন্দু মুসলমান একত্রে আমরা, আমার ক্যাডেট করেছি হিন্দু ভাইয়ের কেন বন্ধুত্ব। আমি ছোটবেলায় যেখানে স্কুলে পড়তাম আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল হিন্দু। আমাদের কিন্তু কিছু হাজির না, আমরা কেউ সাম্প্রদায়িক না। তো তোমরা এখন যে শুনেছো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আরো জানাচ্ছি, আমার একটা নালিশ আছে। আমি খুব কম হিন্দুকে দেখি যখন মুসলমানদের অত্যাচার নিপীড়ন হয় বর্ডারের ওপারে, তখন খুব কম হিন্দুকে দেখে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য। আপনার তো কম নয়, আপনার তো প্রায় 3% হবে হিন্দু বাংলাদেশের জনগোষ্ঠী। কটা হিন্দুকে তো আপনি দেখেছেন দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য? কেন মসজিদ ভাঙা হচ্ছে, কেন নিরীহ মুসলমানদেরকে জোর করে আপনার হরে নাম বলতে হচ্ছে, কেন একটা লোক গরু পালি বলে তাকে আপনি হত্যা করেছেন, মানুষের পিটি হত্যা করেছেন। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ। তোমার গৌ মাংস বিদেশে তো রপ্তানি করো। অস্ট্রেলিয়ার প্রতি দ্বিতীয় বৃহৎ হচ্ছে তোমার হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তোমরা, রপ্তানি করো। তো তোমরা তো গরু তো জবাই করছো। বাংলাদেশের মুসলমান গরু জবাই করলে বলে তুমি হত্যা করো, এটা কি ধরনের আপনার তাদের নীতি? সুতরাং এগুলো হতেছে যেটা আপনি বললেন, এইগুলো কোনো দুপয়সা মূল্য দেওয়া উচিত না, এগুলো কোনো আলোচনা করা উচিত না, উড়িয়ে দেওয়া উচিত। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা চালিয়েছে, চালে যাবে। এটা নিয়ে আমাদের আর্থিকতা পছন্দ বন্ধ হওয়া উচিত না। স্যার, আপনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, অনেক সময় আমরা নিলাম। শেষ করব একটা প্রশ্ন দিয়ে যে আপনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অসীম সাহসিকতার সঙ্গে দেশকে স্বাধীন করেছেন। আমাদের হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে প্রধানতম গৌরবান্বিত একটা অর্জন। তো এখন 55 বছর আমরা পেরিয়ে এসেছি। তো বাংলাদেশ নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এই সবেমাত্র আরেকবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো। আপনি ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চান? আমার মনে হয় বৃহত্তর জনগোষ্ঠীর সাধারণ খেটে খাওয়া মানুষ যা দেখতে চাই তাই আমরা দেখতে চাই। তবে শুরুতে আমি যেটা আমার আগে করা উচিত ছিল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, যেসব মা বোনরা প্রাণহানি দিয়েছেন এবং সম্ভ্রম যারা হারিয়েছেন, এবং সেই সাথে এই যে সাম্প্রতিককালে আমাদের অসম সাহসের পরিচয় দিল আমাদের সন্তানরা, মুখ পেতে রক্ত দিল তারা দেশের মুক্তিকর স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য, তাদের প্রতি সম্মান জানাচ্ছি। যারা নিহত তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, যারা আহত তাদের হতেছে চাই অতি শীঘ্র তারা সুস্থ ফিরে আসুক, এবং যারা হতেছে ভুক্তভোগী তাদের সবাই সমাধান জানাচ্ছি। আমি যেটা বলছি যে আমাদের ইদানিংকালে একটা জিনিস আছে আমি অবতারণা করছি, একটা বিতর্ক তৈরি হয়েছে স্বাধীনতা যুদ্ধ এবং হতেছে এই স্বৈরাচার মুক্ত দিবস নিয়ে। একটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, একটা পিছনে। আমি এটা নিয়ে খুব দুঃখ ভাড়া করতে খুব আহত হয়ে আমি খুব যন্ত্রণা কাতের কথা বলতে চাচ্ছি। একটার সাথে একটা কোনো তুলনা করা উচিত না। 71 মুক্তিযোদ্ধা
একটা অধ্যায় ছিল, এবং 24শে হচ্ছে জুলাই আন্দোলন আরেকটা অধ্যায় ছিল। দুটাই দেশের জন্য হচ্ছে ক্রান্তি লগ্ন ছিল। দুটো হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, বাংলা ইতিহাসে গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। স্বাধীনতা যুদ্ধ অবশ্যই একটা অন্য পরিচয়, পুরা দেশ, পুরা জাতি ঝাঁপড়ে যুদ্ধে, আমাদের অস্তিত্ব সংকট ছিল সেখানে। এতে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তাম তাহলে আমাদের বাঙালি যাদের অস্তিত্ব টিকে রাখা সম্ভব হতো না। তেমনি ভাবে 24শে জুলাই যে ছেলেপেলেগুলো যারা আত্মহত্যা দিল, আমাদের সন্তান আত্মহত্যা দিল, তারা যদি ঝাঁপিয়ে নাড়তো, মুহূর্তে রক্ত না দিত, আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা হয়তো সে কর রাজ্য হিসেবে আপনার টিকে থাকতো বাকিটা জীবন। শুধু দুইটা ভাবে, দুইটাই হতেছে আমাদেরকে গৌরবোজ্জ্বল দিব, দুইটাই আমাদের সমানভাবে সম্মান করা উচিত। তো আপনি যেটা প্রশ্ন উত্তর দিতে চাই, দুইটা আন্দোলনে দুইটাই যারা আত্মহত্যা দিয়েছে, যারা আহত হয়েছে, যারা মানহানি হয়েছে, তাদের কিন্তু প্রত্যাশা একটাই ছিল, সে প্রত্যাশাতে দেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষা করে যেই আপনার যেগুলো থেকে আমরা বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত ছিলাম 71-এর আগে পাকিস্তানের হাতে, শাসকদের হাতে এবং স্বৈরাচারের হাতে, সেই আমাদের হইতেছে বঞ্চিত যেগুলো অধিকারগুলো সেগুলো পুনরুদ্ধার করা। সেগুলো কি? মানুষের হতেছে থেকে খাওয়া দাওয়া, পড়া, সুশিক্ষা, সুচিকিৎসা, এগুলোতে হতে প্রতিষ্ঠিত করে একটা সবচেয়ে বড় যেটা হতেছে মানবাধিকার বলতে যেটা আমরা বুঝি, যে বাক শক্তি আমাদের হতেছে কথা বলার অধিকার, আমাদের সমালোচনার অধিকার, এবং মেধার ভিত্তিকে সবাইকে সমান সুযোগ দেওয়া, ধর্ম নির্বিশেষে সেটা প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যবশত আমি বলতে বাধ্য হচ্ছি 55 বছরে এইটা প্রতিষ্ঠিত হয় নাই, এবং এটার জন্য আমরা দোষ দিব, আমি কাকে? নেতৃত্বকে দোষ দিব। আমরা বলে থাকি আমাদের ইতিহাস খুব ছোট, বেশি দিন হয় না। 55 বছর ইতিহাস কিন্তু খুব ছোট না, কিন্তু এর আগে এর পরে অনেকে কিন্তু আপনার দেশ স্বাধীন হয়েছে, তার কিন্তু আমাদের জন্য এগিয়ে গেছে। আমাদের দেশের লোক দরিদ্র, অশিক্ষিত, এখনো আপনার দারিদ্র সীমা বাস করে প্রায় 25% লোক, আমি মনে করি যদি সরকার হিসেবে আরো কম তারা বলে আর কি, এবং এখন অশিক্ষা রয়েছে আমাদের মধ্যে, সেটা সত্যি কথা। কিন্তু এইসব পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে একটাই কারণে, সে নেতৃত্ব। একটা দেশের নেতৃত্ব একটা দেশকে পুরা বদলে দিতে পারে। ডেস্টিনি অফ নেশন ক্যান বি চেঞ্জ বাই 1%। লি কুয়ান করে গেছে আপনার সিঙ্গাপুরে, তাইওয়ানে চিয়াং কাশি করে গেছে, আপনার মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ করেছে, ইউরোপে অনেক দেশ করে গেছে। আমরা করতে পারি, সুযোগ পেয়েছি, সুযোগ আমরা হাতছাড়া করেছি। আমরা হয়েছে আমাদের নেতা ছিল বঙ্গবন্ধু বা শেখ মুজিব। আমরা বঙ্গবন্ধু বলতে অনেকে দ্বিধাবোধ করে, কারণ তার কর্তব্যে কার্য কীর্তিকলাপের জন্য বঙ্গবন্ধু অনেক চিনে নিয়েছে, কিন্তু একসময় বঙ্গবন্ধু ছিলেন, শেখ মুজিব সেইটা ছিল তার অঙ্গুল হেলে পুরা দেশ উঠা বসে, কিন্তু তার নিজস্ব ব্যর্থতার কারণে, তার দল অন্ধর কারণে সে সেটা হারিয়েছে, সেই জন্য ব্যবহার করতে পারিনি। আমরা সুযোগ পেয়েছি আপনার খালেদা জিয়ার সময়, আমরা শহীদ জিয়াউর রহমানের সময়, আমরা সুযোগ পেয়েছি ডক্টর ইউনূসের সময়, কোনটা ব্যবহার করতে। বর্তমানে আমরা সুযোগ এসেছে তারেক রহমানের হাতে দেশের নেতৃত্বটা যদি সঠিক হয়। দেখেন একটা কথা, মাছের মাথাটা পচে গেলে পুরা মাছটা পচে যায়। আপনি যদি একটা লোক যখন পুরো দেশের লোক তাকে একটু উপর দেখে, আমার নেতা তারেক রহমান, উনি কি করছেন? উনি সৎ, উনি বলিষ্ঠ, উনি কম্প্রোমাইজ আপোষহীন, উনি দেশের যেখানে সামর্থ্যের কথা বলে, উনি সৎ, উনি মেধাভিত্তিক দেশ পরিচালনা করতে চান, উনি অন্যকে প্রশ্রয় দেন না, উনি দল কানা নেয়, তখন মানুষ সাহস পায়। সেটা আমরা খুঁজে পাইনি। তো সেই খুঁজে পাওয়াটা উচিত। সেটা যদি আমরা পাই, তাহলে মানুষের যে বঞ্চিত মানুষ যারা, তাদের অধিকার, এটাই আমি চাই। আমার জীবন সামনে চলে যাচ্ছে, আমার এখানে একটাই আকাঙ্ক্ষা, দেশকে সেই পথে পরিচালিত দেখতে চাই। এই সরকার পারবে যদি তাদের সদিচ্ছা থেকে। বিশেষ করে তারেক রহমান আমার সন্তান তুলনা না হয়, আমার বয়সে অনেক ছোট, তাকে ছোটকালে দেখেছি। আমি তারেককে বলে, তারেক আপনি পারবেন, আপনি শক্ত হাতে আপনি বইটাটা ধরেন, আপনি এখানে দলকানা হবেন না, আপনাকে কালোকে কালা সাদৃশ, আপনার পার্টির মধ্যে কিছু অন্যায় করতে অসৎ হয়ে থাকে, তাকে আবার বহিষ্কার করেন, তাকে শাস্তি দেন, দৃষ্টান্ত যেটা আপনার বাবা করেছে, আপনার মা করেছে, এই দেশে অনেক লোক করেছে, এটা করেন। আপনি কি এসে যায়? আপনি অনেক কষ্ট ভোগ করেছেন, আপনি নির্যাতিত হয়েছেন, আপনি এখনো গায়ে পেটে মারের দাগ। সত্যি কথা, আমরা এই জন্য আপনার সাথে সংযুক্ত। কিন্তু কথা হচ্ছে এই, আপনি তো এখন নেতৃত্ব দিয়েছেন, আপনি দেশের লোক, দেশের প্রধানমন্ত্রী, কর্ণধার, এর উপরে আপনার পাওয়ার কিছু নাই। তুমি তো আপনি যে করতে গিয়ে আপনার যে প্রাণ হারাতে হয়, তো আপনি প্রাণ হয়ে চলে যান, আপনি চেষ্টা করে গেলেন। দেশের আপনার স্বার্থের সাথে
কোনো বিরোধিতা করে দেশের মঙ্গল বিসর্জন দিয়ে কোনো কিছু আপনি করবেন না। এই দেশের মানুষ আপনি দেখতেছে সেই জায়গায়, সেটা যদি আপনি করেন, আপনি যদি তা যদি আপনার পারহারিত আপনি করেন, আপনার নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে এই দেশের ইতিহাসে। আপনাকে ধন্যবাদ শোনার জন্য। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের বটবৃক্ষ, আপনি আমাদের মুক্তিযুদ্ধের গৌরবান্বিত একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার প্রতি স্যালুট। আমরা সৌভাগ্যবান যে এত দীর্ঘ সময় ধরে সমসাময়িক এবং ইতিহাস সমৃদ্ধ নানা প্রসঙ্গে আপনি উত্তর দিয়েছেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি চেঞ্জ টিভির তরফ থেকে। নিশ্চয়ই আপনি সবসময় এভাবেই আমাদের অনুপ্রেরণা দেবেন, আমাদের জাতিকে পথ দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আপনার প্রতি আবারও সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন স্যার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি সুযোগটা দেওয়ার জন্য। এটা আমি বলবো আমার একটা সৌভাগ্য। আপনি আপনার মাধ্যমে, আমি জানি না কতগুলো লোক এখানে শুনবে, তবে কিছু লোক হয়তো শুনবে। অবশ্যই অবশ্যই অনেক লোক শুনবে। কথার মধ্যে কোনো বাস্তবতা থেকে সঠিকতা থেকে সঞ্জতা থেকে আমি আসলে কিছু লোকজন যদি হয় আমার কথা এটা মুখে মুখে ছড়িয়ে যাবে সবার থেকে। এইটা হচ্ছে সার্থকতা। আমি যুদ্ধ করেছি সেটা আমার সার্থকতা, সেটা আমার অর্জন নয়। আমার অর্জন হয়ে যদি দেখে যেতে চাই যে দেশটা সঠিক পথে পরিচালনা শুরু হয়েছে, সেটাই আমার সার্থকতা। এটা নিয়ে হাসি মুখে আমি মৃত্যুবরণ করতে পারি আমার পরবর্তী পর্বের জন্য। আপনাদের অনেক ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, দর্শকবৃন্দ ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সবশেষে আপনাকে পুনরায় ধন্যবাদ আমার সুযোগটা দেওয়ার জন্য। আমরা পরম করুণাময়ের প্রতি আপনার জন্য মঙ্গল এবং দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা। আল্লাহ হাফেজ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।